এই শোনো, একটা কাজ আছে, তুমি করবা? তুমি তো আমাকে একটা কাজ খুঁজে দিতে বলেছিলে, পেয়েছি, কিন্তু তুমি করবা কিনা জানি না, তবে পার্মানেন্ট না। কি এমন কাজ আপু? আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে থেকে তার বয়ফ্রেন্ড হবার অভিনয় করতে হবে, তার সাথে ঘুরতে হবে এবং তাকে সময় দেওয়া লাগবে। তাতে আমার লাভ কি? কাজ শেষে তোমাকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে এবং অভিনয়ে কালীন যত খরচ হবে সে বহন করবে। তা করা যায়, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তবে এমন করার 50 কারণ কি জানতে পারি? আহা, আদার ব্যাপারে জাহাজের কবজ নিয়ে কি করবে? তোমাকে যেটুকু কাজ এবং টাকা দিলেই তো হলো, তাই না? তা একখান মনের মতো কথা বলেছেন। কবে থেকে এমন অভিনয় করতে? আমি তোমাকে রাতে ফোন দিয়ে বলে দিব। ওকে ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় যাই। তানিশা আপু চলে গেল, আমিও বাসার দিকে চলে এলাম। আসেন পরিচিত হয়ে নেই, আমি আকাশ আহমেদ নীল। আপাতত এই পর্যন্ত জেনে রাখেন। রাতে এই শোন, একটা ছেলে পেয়েছি, ছেলেটা কিউট এবং সুন্দর আছে, কিন্তু ব্রিগেজ একটা সমস্যা আছে। কি সমস্যা? তোর থেকে জুনিয়র হবে, আমার থেকে 2-2.5 বছর ছোট হবে। মানে তোকে একটা কাজ ঠিক মতো করতে পারিস না? এই শোন, রেগে লাভ নেই, আমার পরিচয় তেমন নেই, হ্যাঁ? আর 2-1 জন থাকলেও তাদের তোকে পছন্দ হবে না, হলে বল, না হলে তুই খুঁজে নে। তুই পারিসটা কি? ছোট একটা কাজ দিলাম, সেটাও পারলি না? তোর কি ছেলে বন্ধু কম আছে? তাদের বললেই তো পারিস। ওদের গার্লফ্রেন্ড আছে, ওরা কেউ রাজি হচ্ছে না। আরে দেখ না কাউকে। আমি পারবো না, যেটা বললাম হলে বল। আচ্ছা ঠিক আছে, আগামীকাল পার্কে দেখা করিস, আর ওই ছেলেকে নিয়ে আসিস। বাই। রাতে খাওয়া দাওয়া সেরে দিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর তানিশা আপুর ফোন পেয়ে পার্কের সামনে আসি। আসতেই ওনাকে দেখতে পেয়ে ওনার কাছে যেতেই দেখি একটা সুন্দরী রমণী, জিন্স টপস, চোখে সানগ্লাস দিয়ে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে কোটিপতি ঘরের মেয়ে হবে। মেয়েটা অনেক সুন্দরী আছে। কাছে গিয়ে বললাম, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এটাই কি তোমার বান্ধবী? হুম, এখানে না দাঁড়িয়ে ভেতরে চলো। জি। হাই আপু, কেমন আছেন? আমার কথার কোনো উত্তর দিল না। বাহ বাহ, এত অহংকারী। আমিও আর কিছু বললাম না। তিনজনে টিকিট কেটে ভিতরে এলাম। এসে একটা জায়গায় বসি। তুই কথা বলে নে। আপু, আমার কিছু কথা আছে। না থাক, কিছু না, বলেন এবার। তোমার এই সব কিন্তু কিছুই না, ওগুলো একদম বিরক্তিকর। যেটা বলবা সেটা বলতে পারো না। আর তুই এমন চুপপাস থেকে তাড়াতাড়ি উত্তর দে। ট্রেন ছুটে যাচ্ছে নাকি তোর? এত তাড়াহুড়ো কিসের এত? আমার এত কাজ, আমি তাড়াহুড়ো করি না। আর তুই, কোনো কাজ আছে নাকি তোর? না, তেমন কিছু না। আচ্ছা, তাহলে চুপচাপ বসেই থাক। আপনার নাম কি? পড়াশোনা হয় না জব? আমার নাম আকাশ, পড়াশোনা চলছে ডিগ্রির সেকেন্ড ইয়ারে। ওকে, তানিশা হয়তো আপনাকে সবকিছুই বলেছে। বলেছে, কিন্তু কারণ বলেনি। কারণ বললে অভিনয় করা ভালো হবে। কারণ খুব একটা গুরুত্বপূর্ণ না, টাইম পাসের জন্য। মেয়েটার কথা শুনে বেশ অবাক হলাম। টাইম পাসের জন্য কেউ এমনভাবে ছেলে খোঁজে? বেশ অদ্ভুত বিষয় তো। আপনি দেখি অনেক আজব একটা মানুষ। টাইম পাসের জন্য এমনভাবে কেউ ছেলে খোঁজে? আমি অনেক আজব। আপনি বললে তো ছেলেরা লাইন লাগিয়ে দিবে। তো এমনভাবে ছেলে খোঁজার বিষয়টা মাথায় আসছে না, মনে হচ্ছে বিষয় অন্য কিছু। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমার কথা কোনোভাবেই তারা শুনছে না। তাই আপনাকে বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় এবং আমার আব্বুর সাথে কথা বলতে হবে। আপনি আবারও মিথ্যা বলছেন। মেইন কারণ এটা না, অন্য কোনো কারণ আছে। আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু সে এখন বিয়ে করতে পারবে না। আমি বিয়েটা কোনোভাবে আটকে রাখতে পারছি না। মনে হচ্ছে আপনি আবারও মিথ্যা বলছেন। আপনারা যেহেতু বড়লোক, আপনার বয়ফ্রেন্ডও অবশ্যই বড়লোক হবে। বড়লোক হলে তো আপনার বাবার আপত্তি থাকার কথা নয়। এমনভাবে মিথ্যা না বলে সত্যিটা বলেন। সত্যিটা বললে আমার জন্য ভালো হবে। সত্যি বলতে, বয়ফ্রেন্ড না, একটা বর প্রয়োজন। মানে এখন বিয়ে না করলে আমি আমার নামে সম্পত্তি করতে পারবো না। যেদিন বিয়ে করব সেদিন সম্পত্তির কাগজপত্র আমার হাতে আসবে। আমিও তো ভাবি এমন করার প্রয়োজন কি। জি, বুঝলাম। তো একটা বিয়ে করে নিলেই তো পারেন, এমন নাটক সাজানোর কি আছে? আমি এত তাড়াতাড়ি সাংসারিক জীবন শুরু করতে চাই না। অনেক স্বপ্ন পূরণ এখনো বাকি আছে।
আমি চাই কন্ট্রাক্টে বিয়ে করতে। এই কয়েক মাসের জন্য কয়েকজনকে বলেছিলাম, কিন্তু ওদের কথা এবং ব্যবহার পছন্দ হয়নি। তুই আমাকে মিথ্যে কেন বললি? তুই কি মিথ্যে বললি কি জন্য? তুই বললি বয়ফ্রেন্ড লাগবে, এখন এই কথা বলছিস? এমন জানলে এবে নিয়ে আসতাম না, না বলতামও না। আপনার এমন প্রস্তাবে কে রাজি হবে? আমার কাজ শেষ হয়ে গেলে আপনাকে 3 লাখ টাকা দেব। আর কিছু শর্ত থাকবে। যেমন? বিয়ে হবে সত্যি সত্যি ঠিক আছে, তবে কাজ শেষ হবার সাথে সাথে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার উপর কোনো প্রকার স্ত্রীর অধিকার দেখাতে পারবেন না, আমাকে কখনো টাচ করতে পারবেন না। টাকার তো অনেক প্রয়োজন ছিল, আর জীবনে একটা দাগও লেগে যাবে। কি যে করব বুঝতে পারছি না। একটু চুপ থেকে বললাম, আপনার শর্তে রাজি আছি, তবে 5 লাখ লাগবে। এটা অনেক বেশি হয়ে গেল না? আপনার কাছে এটা কিছুই না জানি, হলে বলেন, না হলে আমার কিছু বলার নাই। তবে আমার উপর যেন আইনি কোনো ঝামেলা না আসে। আর মোহর কি করবেন? মোহর দিয়ে আপনাকে ভাবা লাগবে না। মোহর হিসাবে শুধু 1 টাকা দিয়ে রাখবো, আর আইনি কোনো ঝামেলা হবে না। এদিক দিয়ে টেনশন মুক্ত থাকতে পারেন। ওকে, ঠিক আছে। কবে বিয়ে হচ্ছে তাহলে? আজকে বিকেলে রেডি হয়ে থাকবেন, বিকেল 5টায়। জি, ঠিক আছে। আচ্ছা, আমি উঠছি। কাজী অফিসের সামনে দেখা হবে। বাই আপু, চলো। আমি উঠে হাঁটতে লাগলাম। আপু আসো। তানিশা আপু উঠে আমার হাত ধরে বলল, তুই এই কাজটা কি করলা? তুমি এই কাজটা কি করলা? ওর প্রস্তাবে তুমি রাজি হলা কি জন্য? তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা? না আপু, বিয়ে ছেলে খেলা না, সেটা আমি জানি। তবে টাকার প্রয়োজন অনেক। মায়ের দিন দিন আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাতে পারছি না, ওষুধ কিনতে পারি না, ঠিক মতো খেতেও পারি না। একটা কাজ পেয়েছিলাম, কিন্তু ওটাও চলে গেছে। এত বড় একটা সুযোগ হাতছাড়া কিভাবে করি? অনেক টাকা পাবো। আন্টি জানলে কষ্ট পাবে না? যখন সুস্থ হবে তখন বলবো, ওটাই ভালো হবে। বাবা থাকলে তো আর এমন হয়তো হতো না, জীবনটা রঙিন এবং সুন্দর হতো। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কি করবা বলো? আল্লাহ যদি এমন লিখে রাখে তাহলে তো মানুষের কিছু করার নেই। আচ্ছা, আঙ্কেল কি সুন্দর ছিল? আন্টি তো এত সুন্দর না, মানে তোমার মতো আর কি। কত কিউট তুমি। আব্বু অনেক সুন্দর ছিল, তার ফেস কাটিং আমি পেয়েছি। আর কে বলেছে আমার মা সুন্দর না? তোমার থেকে অনেক সুন্দর আছে। হুম, তা তো বুঝতে পারছি। আর তুমি পড়াশোনা করছো না, এখন আর কলেজে যেতে দেখতে পায় না। তেমন যাওয়া হয় না, ওই পরীক্ষার সময় পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে এবং বাড়িতে যেটুকু পারছি পড়ছি। ক্লাসগুলো ঠিক মতো করো, তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে সংসার চলবে কিভাবে বলেন? এমনভাবে যা হয় আর কি। আচ্ছা, ওনারা কি অনেক বড় লোক? হুম, কেমন হয়তো বুঝতে পেরেছ, রাগী এবং অহংকারী। ওর কেউ নেই? মানে মা বাবা? থাকলে কি এমন করতো নাকি? ও ছোট থাকতে আর বাবা মারা গেছে, আর উইল করে গেছে যারে বিয়ে করবে তারে সব সম্পত্তি পাবে। এরা কি কিছুই পাবে না? আর ওর মা কিছু মাস আগেই মারা গেছে। ও আচ্ছা। তুমি তো ওর অফিসে একটা জব নিতে পারতা, তাহলে তো আর চাকরির বাকরির চিন্তা করা লাগতো না। আগে জানলে তো বলতাম। আচ্ছা, বিকালে বলে নিব। আর আপনি আমার সাথে থাকবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তবে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে। আরে আপু, কোনো টেনশন করবা না। এবার আমি বাসায় যাচ্ছি এবং আপনিও বাসায় চলে যান। তারপর বাসায় চলে আসলাম। এসে মাকে বললাম, যাও, এবার তোমাকে ভালো একটা ডাক্তার দেখাতে পারবো ইনশাল্লাহ। তুই টাকা কোথায় পেয়েছিস? পাবো, একটা ফ্রেন্ড দিবে আর কি। আচ্ছা, তুমি কি ওষুধ খেয়েছো? হুম। আর কাজ খুঁজে পেলি? চেষ্টায় আছি, তবে খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। আমি আমার ঘরে চলে এলাম। এসে চুপ করে ভাবতে থাকলাম, আচ্ছা, আমি কি ঠিক করলাম? এটা কি আমার সঠিক সিদ্ধান্ত হয়েছে? ধুর, এত চিন্তা ভাবনা কিসের? যা হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর দুপুর পার হয়ে বিকেল হলো। 4:30টার দিকে বাসা থেকে বেরিয়ে তানিশা আপুর সাথে দেখা করে দুজনে কাজী অফিসের সামনে এলাম। ড্রাইভার, ওনাকে পাঞ্জাবিটা দেন, আর আপনি পাঞ্জাবিটা পরে নেন। জি। ড্রাইভার পাঞ্জাবি দিলে ওটা শার্টের উপর পরে কাজী অফিসের ভিতরে এলাম। তানিশা আপু আর ইরা মেয়েটার সাথে আরো অনেকজন ছিল। তারপর কি বিয়েটা হয়ে গেল। কাজী অফিস থেকে বের হতেই, আপনি আপনার বাসায় চলে যান, আর এই নেন, এখানে 2 লাখ টাকা আছে।
বাকিটা যেদিন ডিভোর্স দিয়ে দিব সেদিন পেয়ে যাবেন। আপনার নাম্বারটা দেন, আগামীকাল সকালে ফোন দিয়ে ঠিকানায় চলে আসবেন। জি। নাম্বার দিতে ইরা মেয়েটা চলে গেল। আমি একটু তাকিয়ে থেকে বললাম, আচ্ছা আপু, আমরাও যাই। আপনি বাসায় চলে যান, আমি কিছু কেনাকাটা করব। আমি তোমার সাথে যাব, চলো। আচ্ছা, আন্টি যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো? যখন কিছু হবে তখন দেখা যাবে। আচ্ছা যাবেন তো, চলেন। পাঞ্জাবি খুলে আবার ব্যাগে ভরে নিলাম। তারপর দুজনে মার্কেটে এসে বাসার চাল ডাল তেল আরও কিছু শাকসবজি নিয়ে বাসায় এলাম। আসতে এত কিছু দেখে মা বলল, এত কিছু কোথা থেকে নিয়ে এসেছিস? আর এত টাকা কোথায় পেয়েছিস? আর তানিশা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আকাশ এত কিছু কোথায় পেলো? আপনার ছেলে একটা চাকরি পেয়েছে এবং ভালো বেতন, ওখান থেকে অগ্রিম কিছু পেয়েছে তো সেখান থেকে এইসব কিনেছে। আচ্ছা, দেখছো, আমি জানতে পেলাম অথচ তুমি আগেই জেনে গেছো। বোন বলে কথা। আচ্ছা আন্টি, আমি এখন যাই, না হলে আব্বু আর আম্মুকে কৈফিয়ত দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, আল্লাহ হাফিজ, আর থাকো, বাই। ওকে, আল্লাহ হাফেজ। তানিশা আপু চলে গেল। আমি পকেট থেকে কানের দুল জোড়া বের করে বললাম, এই নাও তোমার সেই কানের দুল জোড়া। তুই কত টাকা পেয়েছিস সত্যি করে বলতো? তুই খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়িসনি তো? তুমি কি আমাকে সেই শিক্ষা দিয়েছো? আচ্ছা তুমি নাও, বাবার শেষ স্মৃতি ছিল। আমি আজকে অনেক খুশি তোমাকে আবার এটা ফিরিয়ে দিতে পেরে। মায়ের চোখে পানি, হয়তো খুশির বহিঃপ্রকাশ এটা। তোমাকে আমি এবার ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। তোর কথা শুনে কিন্তু আমার ভয় করছে। আরে বললাম তো, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এখন গিয়ে রান্না করো তো, আজকে পেট ভর্তি করে খাবো। মা রুমে গেল, আমি সব কিছু রান্নাঘরে রেখে এসে ঘরে এলাম। তারপর টাকাগুলো এক জায়গায় রেখে চুপ করে বসে থাকি। যেগুলো টাকা বেঁচে যাবে ওগুলো দিয়ে কোনো একটা বিজনেস করব। টাকাগুলো এমনি এমনি নষ্ট করব না। আল্লাহ হয়তো এবার কষ্ট দূর করবেন। আমার আর্তনাদ হয়তো এবার শুনেছেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া শেষ করে ইরা মেয়েটার ফোন এবং ঠিকানা পেয়ে ওই ঠিকানা অনুযায়ী চলে এলাম। বিরাট একটা বাসা। ভিতরে যেতে যাব তখন গার্ডে আটকে দিল। আমি ফোন দিলাম, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রিসিভ করতে বললাম, আপনার বাসার গার্ড আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। ওয়েট, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। জি। ইরা ফোন কেটে দিল। একটু অপেক্ষা করতেই একজন ভদ্রলোক এলো। গতকাল এই লোক তো ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আর আজকের পর থেকে বাসার ভিতরে আসতে চাইলে আসতে দিবেন। আলহামদুলিল্লাহ ভালো। আর কোনো কথা হলো না। লোকটার সাথে ভিতরে এলাম। বাপরে বাপ, এটা বাড়ি না অন্য কিছু। বাসার ভিতরে আসতেই, আপনি বসেন এখানে, ম্যাম আসছে। জি। তারপর সোফায় বসলাম। একটু পরে ইরা এলো, নীল একটা গাউন পরে আসছে। দেখতে এত সুন্দর লাগছে যে চোখ ফিরাতে পারছি না। তবু নিজেকে সামনে নিয়ে মাথা নিচু করে থাকলাম। আসতেই বললাম, কেমন আছেন? আলগাবির দেখাতে আসবেন না, আমার এসব পছন্দ না। এইসব রেখে কাজের কথায় আসি, একটু পরে উকিল আসবে। জি বুঝলাম। আমাকে কি কি করা লাগবে? যা যা সত্য তাইতেই বলবেন। কেমন ভাবে বিয়ে হলো সেটা বলার প্রয়োজন নেই। জি বুঝলাম। একজন কাজের লোক কফি দিয়ে গেল, দিয়ে যেতেই, কফি খান, একটু ওয়েট করেন, উকিল চলে আসবে। একটা কথা বলবো। বলেন শুনি। আপনার অফিস কোনো কাজের ব্যবস্থা হবে আমার? গার্ড বা কোনো পিয়নের? আমার সার্টিফিকেট অনুযায়ী ওই রকমই কিছু চাকরি পাবো হয়তো, তাই বললাম। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। ভুল কিছু বললে সরি। পরে ভেবে দেখব। ধন্যবাদ। আর আপনাকে অনেক ধন্যবাদ। যেমন ভাবেই হোক, কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করেছেন। কিভাবে? আমার টাকায় অনেক প্রয়োজন ছিল। বাসায় অসুস্থ মা, বাসায় খাবার ছিল না, এই শুধু টাকার জন্যে। কথা বলতে বলতে উকিল এসে সোফায় বসলেন। এটাই আপনার বর? এমনভাবে বিয়ে করলেন যে? ভালোভাবে করতেন, ধুমধামের সাথে। বিয়ে করা প্রয়োজন ছিল আর সম্পত্তিও প্রয়োজন, তাই এমন ভাবে করা। বিয়ের কাবিন এবং পেপার দেখি। মুশাররফ সাহেব, ওনাকে পেপারগুলো দেন। মোশাররফ সাহেব উকিলকে পেপারগুলো দিল আর আমাকে বিভিন্নভাবে জেরা করতে লাগলো।
ইরা মেয়েটার সাইন এবং আমার কয়েক জায়গায় সাইন নিয়ে তারপর কাজ শেষে উকিল বললেন, এই নেন আপনার সমস্ত পেপার। আজকে থেকে আপনার সবকিছু, তবে আপনার সমস্ত প্রপার্টির 30% আপনার বরের। উইলে এটাই লেখা আছে। কি? আপনি আমাকে এটা আগে বলেননি কেন? বলা বারণ ছিল। আর আমার কাজ শেষ, আমি এখন গেলাম। উকিল উঠে চলে গেল। ইরা 2 হাত মাথায় দিয়ে মাথা নিচু করে আছে। আচ্ছা শুনেন, আপনার সম্পত্তিতে আমার বিন্দুমাত্র লোভ নেই। পেপার বানানোটার জন্য আমি সাইন করে দিচ্ছি। আমাকে আমার পাওনা এবং একটা জব দিলেই হবে। আমার কথা শুনে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনি ওই উকিলকে আবার ডাকেন। ওয়েট, আমি আর আপনি উকিলের অফিস এবং কাজী অফিসে যাব। আচ্ছা চলেন তাহলে। একটু অপেক্ষা করেন, আমি আসছি। ইরা মেয়েটা উঠে রুমের দিকে চলে গেল। তখন ইরার পিএস বলল, আপনি দেখছি অনেক বোকা। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? আপনি এখন কত কোটি টাকার মালিক জানেন? আপনি এই সব দিয়েন না। এটা ওনার সাথে অন্যায় করা হবে। যেটাই কন্ট্রাক্ট হয়েছে সেটাই হবে। আমি অল্পতেই খুশি। আমি আমার পাওনা বুঝিয়ে পেলেই হবে। আমার এই সব কিছু লাগবে না। আর আরেকটা কথা, যে জিনিসগুলো যেমনভাবে আছে সেভাবেই কোনো না কোনোভাবে চলে যায়। আর আপনি তো দেখছি আপনার ম্যামের সাথে চিট করছেন। লোকটা আর কোনো কথা বললো না। একটু পর ইরা মেয়েটা এলো আর এসে বলল, চলেন এবার যাওয়া যাক। জি চলেন। তারপর বাসা থেকে বেরিয়ে কাজী অফিসে এলাম। কাজী আমাদের দেখে তো বেশ অবাক। আগামীকাল বিয়ে হতে না হতে আবার কি হলো? তেমন কিছুই না, ডিভোর্স দিয়ে দিব। বর্তমানে আপনাদের মতন ছেলে মেয়েদের কাছে বিয়ে একটা খেলনা হয়ে গেছে। যখন ইচ্ছে বিয়ে করছেন, আর যখন ইচ্ছে ডিভোর্স। ইসলামিক জ্ঞান তো নেই, সেটা বোঝা যাচ্ছে। তো ডিভোর্স দেওয়ার কারণ কি? আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। তেমন কারণ নেই। আপনাকে তো ভালো মনে করেছিলাম। আপনার বাবা একজন ভালো মানুষ ছিলেন, আর আপনি এমন। নিশ্চয়ই কোনো স্বার্থ হাসিলের জন্য বিয়ে করেছেন, বুঝতে পারছি। গতকাল ভাবলাম হয়তো ভালোবেসে এমন ভাবে বিয়ে করছেন। তাতে আমার কি? আপনাদের লাইফ। আমি মৌলিক ডিভোর্স নিব না, লিখিত ডিভোর্স করাবো। আপনার কথা ঠিক বুঝলাম না। মানে খুব সহজ, আপনাদের 3 মাস সময় থাকবে। 3 মাস পর ডিভোর্স হবে। এখন পেপারে সাইন করেন। 1 মাস পর পর একটা করে তালাক হবে। দ্বিতীয় তালাকের আগে যদি মনে হয় আপনারা একে অপরের সাথে থাকবেন, তাহলে আবার নতুন করে কলেমা পড়ে বিয়ে দেওয়া হবে। আর তৃতীয় কলেমা হয়ে গেলে আর সম্ভব না। আমি পেপারগুলো রেডি করছি, আপনারা একটু বসেন। কাজী সাহেব, আমাদের যতদূর জানা আছে প্রাপ্তবয়স্ক হলে তো একেবারে ডিভোর্স হয়ে যায়। আমরা দুজনে অ্যাডাল্ট। আরে রাখেন, সমস্যা নেই। দেখতে দেখতে কবে 3 মাস পার হয়ে যাবে তার ঠিক নেই। আমি আর কিছু বললাম না। কাজী পেপার রেডি করতেই দুজনে সাইন করে দিলাম। আর দুজনকে একটা একটা করে পেপার দিল। বা আবার বিয়ে করতে গেলে এটার খুব প্রয়োজন পড়বে। বিয়ে করতে গিয়ে যদি জানে আমি ডিভোর্সি আর তালাকের পেপার নেই, তাহলে কোনে বাড়ির লোকজনের থেকে মাইর খেয়ে আসতে হবে। কাজী অফিস থেকে বাইরে চলে এলাম। এসে আবারও উকিলের অফিসে। আবার কি প্রয়োজন? উকিল সাহেব, আমার নামে যেই প্রপার্টি হয়েছে সব আমার স্ত্রীর নামে করে দিতে চাই। আমার কথা শুনে উকিল আমার দিকে তাকিয়ে আছে। সিরিয়াসলি? জি স্যার। বোকা ছেলে। আচ্ছা, পেপার রেডি হলে আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ। তারপর উকিলের অফিস থেকে বেরিয়ে আসতেই, আপনার কাজ শেষ, আপনি এবার আসতে পারেন। আমার চাকরির বিষয়টা? কোন পোস্ট ফাঁকা আছে? জি ম্যাম, একটা পিয়ন লাগতো। এটা হলেই আমার হয়ে যাবে। কবে থেকে জয়েন করব? আগামীকাল থেকেই পারবেন। এই নেন কার্ড, আগামীকাল অফিসে দেখা করবেন। জি ধন্যবাদ। এবার আসি, আল্লাহ হাফেজ। তারপর চলে এলাম। এসে একটা অটো নিয়ে বাসার উদ্দেশ্যে। এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ম্যাম, ডিভোর্স তো একবারই করানো যেত। ছেলেটার কিছু কিছু জিনিস আমার বেশ ভালো লেগেছে। আমি তো ভাবলাম আমার সম্পত্তির 30% চলেই গেল। ছেলেটা বেশ সহজ সরল আর বোকা। এমন কিছু কি কেউ ছাড়ে? সেটাই তো ভাবছি মোশাররফ সাহেব। কিছু জিনিস উপলব্ধি করতে চাই, তাই কাজী সাহেবের কথায় হ্যাঁ মেলানো। আর সেটা বড় কথা নয়, এখন চিন্তামুক্ত আমি। ড্রাইভার, অফিসে চলেন। আমি বাসায় এসে মাকে উদ্দেশ্য করে বললাম, মা চলো,
ডাক্তারের কাছে যাই। আর আগামীকাল থেকে আমার অফিসে যাওয়া শুরু। একটা বড় অফিসে পিয়নের কাজ পেয়েছি। আলহামদুলিল্লাহ, কিন্তু এত টাকা? ওই অফিসের বসকে ওনার বিপদে একটু সাহায্য করেছি, তাই উনি আমাকে কিছু টাকা এবং এই চাকরিটা দিয়েছে। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং নেক হায়াত দান করুন। আচ্ছা ঠিক আছে, এখন চলো। তারপর মাকে নিয়ে হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম মায়ের হার্টের সমস্যা। তবে ভয়ের কোনো কারণ নেই, প্রপার ট্রিটমেন্ট হলে ইনশাল্লাহ সরে যাবেন। যাক বাবা, যেই ভয় পাচ্ছিলাম। তারপর মেডিসিন নিয়ে মাকে নিয়ে বাসায় চলে আসি। সন্ধ্যায় বাসা থেকে বের হলাম, দোকানের দিকে আসতেই মাসুদ আমার বন্ধুর সাথে দেখা। আসতেই, কি রে, তোকে গতকাল থেকে দেখাই পাওয়া যাচ্ছে না, কারণ কি? থাক, আর বড় মিথ্যা বলতে হবে না, কারণটা আমি জানি। না আসলে প্লিজ মাকে কিছু বলিস না, সময় হলে আমি মাকে বলে দিব। আচ্ছা বললাম না, কিন্তু সব কিছু খুলে বলবি তো, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে বলছি। তারপর মাসুমকে সবকিছু বললাম। সব শুনে বলল, 5 লাখ টাকার জন্য এমনভাবে নিজেকে বিক্রি করে দিলি? টাকার প্রয়োজন ছিল অনেক, তাই এমন করা। মাসুমকে সম্পত্তি পাওয়ার বিষয়ে কিছু বললাম না। আমি জানি আমাকে কি পরামর্শ দিতে পারে, তাই কিছু বললাম না। রাতে বাসায় চলে আসলাম, এসে খাওয়া দাওয়া সেরে রুমে সে দিলাম ঘুম। সকালে উঠে খাবার খেয়ে, আজকে থেকে তোর কাজ শুরু। আচ্ছা আমি গেলাম। আর মেডিসিন ঠিক মতো খেয়ে নিবা। তারপর বাসা থেকে বেরিয়ে বেশ অনেকক্ষণ পরে চলে আসি অফিসের সামনে। এসে ভিতরে আসতেই, আরে আপনি আসেন আমার সাথে। জি চলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর মোশাররফ সাহেবের সাথে ম্যামের কেবিনে এলাম। আসসালামু আলাইকুম ম্যাম। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। ম্যাম কোনো সমস্যা? না সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আর শোনেন, আলগাপিরিত দেখাতে আসবেন না। আর আমার অফিসে যেন কেউ না জানে আমাদের বিয়ের বিষয়ে। কি যে বলেন না ম্যাম, ওগুলো বলে আমার লাভ কোথায়? আচ্ছা আপনি কি কাগজপত্রগুলো পেয়েছেন? না, তবে আজকের মধ্যে পেয়ে যাব। মোশাররফ সাহেব আর যে পিয়নগুলো আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিতে বলেন। ওকে ম্যাম, আসেন আমার সাথে। জি। তারপর মোশাররফ সাহেবের সাথে এসে পিয়নগুলোর সাথে পরিচয় করিয়ে দিল। সেদিনের পর থেকে আজকে আমার অফিসের 20 দিন হলো। এর ভিতরে অনেকের সাথে পরিচিত হয়েছি এবং অনেকের কাছে খারাপ, বিশেষ করে মেয়েদের কাছে বেশ পাবলিসিটি পেয়েছি এবং কয়েকটা বড় ভাইয়ের কাছে বিরক্তির কারণ হয়ে গেছে। মনে হচ্ছে আমার মেয়েদের সাথে এমনভাবে মেলামেশা বা ফ্রি হয়ে কথা বলা তাদের পছন্দ হয় না। তাতে আমার কি? এর ভিতরে প্রপার্টির পেপারগুলোতে সাইন করে তার নামে করে দিয়েছি। এই পিচ্ছি, এদিকে শোনো। জি বলেন আপু। এই ফাইলগুলো 20 নম্বর ডেস্কে দিয়ে এসো, আর 1 কাপ কফি নিয়ে এসো। ওকে ম্যাডাম। তারপর ফাইলগুলো নিয়ে 20 নম্বর ডেস্কে দিয়ে কফি ফারিয়া আপুকে দিলাম। মনে হচ্ছে এই অফিসে সবার ছোট আমি। আচ্ছা, তুমি এত কিউট কেন? আচ্ছা, তোমার বড় ভাই আছেন? না আপু, আমি একমাত্র। না বড় ভাই বোন আছে, না কোনো ছোট ভাই বোন আছে। ইস, তোমার বড় ভাই থাকলে অবশ্যই তোমাকে দেবর বানিয়ে নিতাম, কিন্তু আফসোস কেউ নেই। আফসোস করিয়েন না, অবশ্য আপনার ভাগ্য ভালো এবং হ্যান্ডসাম কিউট একটা বর জুটবে। তাই? আচ্ছা, আজকে দুপুরের লাঞ্চ আমার পক্ষ থেকে। কোন খুশিতে? ম্যাম আসছে, তুমি যাও এখন, না হলে কথা শোনা লাগবে। জি ঠিক আছে। তারপর এসে কাজ করতে থাকি। দুপুরে লাঞ্চের সময়, তুমি পড়াশোনা বাদ দিয়ে এই বয়সে চাকরি কেন করো? আর চাকরি পেলেই বা কিভাবে? আসলে আপু আমার বাবা নেই। বাবা না থাকায় এই কাজ খোঁজা আর চাকরিটা পেয়েছি। ম্যাম হলেন আপুর বান্ধবী। তখন যে বললে তোমার কোনো বড় ভাই বোন নেই। আপন বন্ধু না, উনি আমাদের পাড়ায় থাকে। বলা চলে উনি আমার আপন বোনের মতোই। ওনার সুবাদে এই জবটা পাওয়া। ওই আপুর বান্ধবী হচ্ছেন ম্যাম। আর সব যেমনভাবে চাকরি পেয়েছে, ভাজার জামর হয়নি, না কোনো সিভি জমা দিতে হয়েছে, না কোনো ক্যাপশন। ম্যাম বলে দিয়েছে কাজ করতে, এই আর কি। হুম, বুঝলাম। আচ্ছা, কি খাবা? ভাত সবজি। আর কি খাওয়াবেন আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, ভাত সবজি আর খাসির মাংস নিয়ে আসেন। ফাড়ি আপু অর্ডার দিলেন। তারপর টুকটাক কথা বলতে বলতে খাবার এলো।
খেতে খেতে বললাম, আপনাদের সাথে কথা বললে কিছু কিছু ভাইয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই যে আমি আপনাদের সাথে কত সহজে মিশে যাচ্ছি, কথা বলছি, এটা ওনারা সহ্য করতে পারছে না। আচ্ছা, আপনারা তো আমার আপু হন, এমনকি অফিসের সবাই আমার সিনিয়র। বড় ভাই, বড় বোন, ছোট ভাই হয়ে বড় বোনদের সাথে কথা বলতেই পারি। এখানে ওনাদের সমস্যা কোথায়? বাদ দাও, ওদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। ওইসব কে কে বোঝাবে? তুমি আমাদের ছোট ভাই। জি। তবে দিতামার বড় ভাই থাকলে অবশ্যই তোমাকে দেওর বানিয়ে নিতাম। ভাই থাকলে তোমার মতোই হতো। আচ্ছা বলো, প্রেম কয়টা করেছ? আমি কি আসতে পারি এখানে? আরে আসেন আসেন, আজকে আপনার অনেক দেরি হলো যে। অনেক কাজ ছিল জনাব। তোমাদের দেখি খাওয়া শেষ। আসেন না। আসেন, না খেলে বসেন। আমি কিন্তু খাওয়াতে পারবো না, এখনো কোনো বেতন পাইনি। আচ্ছা, আমি বিল দিব পিচ্চি। এই যে ওয়েটার, খাবার নিয়ে আসেন। আচ্ছা বলো, সবার কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। পিচ্চি, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আপু। এই পিচ্ছি, বলো বলো, রিলেশন কয়টা করেছ? একজন ছিল, টাকাওয়ালা, কাক দেখে ঘোর। কষ্ট হয়নি? কষ্ট লাগলেও কি করার বলেন, সে সুখে থাকলেই খুশি। আহা, তোমাকে ছেড়ে চলে গেল আর তুমি খুশি নিয়ে পড়ে আছো। সে আমাকে ভালোবাসেনি, ঠিক আছে, আমি তো তাকে সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। আমি তো ওর খারাপ চাইতে পারি না। মেয়েটা কপাল পোড়া। আর রিলেশন করো না? একটাই ধাক্কা সামলে উঠলাম, আর একটা করব। তারপর টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করে অফিসে চলে আসি। এমনভাবে আরো কিছুদিন চলে গেল। আজকে বেতন দিল, সেই খুশিতে তানিশা আপুকে বাজারে ডেকেছি, তারে ট্রিট দিব। এখন রাত 7টা বাজে, কিন্তু তাহার দেখা নেই। ওই তো এসেছে। এতক্ষণ কোন ব্যাটার লগে ছিলা? ধুর ফাজিল, আমার ওসব কিছু নেই। বলো, এমনভাবে ডেকেছো কেন? আজকে বেতন পেয়েছি, তাই তোমাকে ট্রিট দিব। আচ্ছা চলো, ফুল দিয়ে শুরু করি। তাই নাকি? আচ্ছা চলো তাহলে। একটা ফুলের দোকানে এলাম। এসে বেলি ফুলের মালা নিয়ে বললাম, আচ্ছা দাও, আমি চুলের খোপায় লাগিয়ে দিচ্ছি। আহারে, আচ্ছা দাও। যখন তানিশা আপুকে ফুলের মালা পরিয়ে দিতে যাব, তখন কেউ বলল, কি ব্যাপার পিচ্ছি, এটা গার্লফ্রেন্ড নাকি? সাইডে তাকিয়ে দেখি ফাড়ি আপু। আরে আপু আপনি? ভুল সময় চলে এসেছি নাকি? আরে না না, এটা আমার গার্লফ্রেন্ড না, তানিশা আপু। ও আচ্ছা, তাই বলো। আমি ভাবলাম তোমার গার্লফ্রেন্ড। আরে না, এখন বলেন আর কি ফুল নিবেন না? গোলাপ দিব না, ওটা আপনার বয়ফ্রেন্ড থেকে নিয়ে নেবেন। ফাজিল কথাকার। হাই, নাইস টু মিট ইউ। আমি তানিশা, আপনি? আমি ফারিয়া। এই পিচ্ছি যে অফিসে চাকরি করে, ওখানে আমিও জব করি। আপনার গুণগান যত পাই। তানিশা আপু, এই তানিশা আপু। এই ফাজিল আবার আমার সম্পর্কে কি বলে? না, তেমন কিছুই বলে না। কিভাবে পরিচয় হয়েছে, সম্পর্ক কেমন, কিভাবে সাহায্য করেছে, এই আর কি। বুঝলাম। আবুর কাছে বকা খেয়ে তোমার খবর আছে। আরে স্যার কিছু বলবেন, আমি আছি না। আচ্ছা আপনি ফুচকা খাবেন? খাওয়া যায়। কি দেখছেন ম্যাম? ওদের ভেতরে কি অন্য কোনো সম্পর্ক আছে? ওদের ভেতরে কি রিলেশন চলছে? মনে হয় না ওদের ভিতরে কোনো রিলেশন আছে। যদি কোনো প্রকার রিলেশন থাকতো, তাহলে কখনোই আপনাকে ওই ছেলের সাথে পরিচয় করিয়ে দিত বা এমনভাবে বিয়ে হতে দিত। কিসের জন্য এরকম করতে পারে? মনে হয় না ম্যাম। টাকার জন্য এমনভাবে নিজের বয়ফ্রেন্ডকে অন্যের হাতে দিয়ে দিবে। আর ছেলেরা যদি টাকার জন্য এমন করতো, তাহলে আপনার অর্ধেক সম্পত্তি ছেলেটা থাকতো, আপনি ফেরত পেতেন না। বুঝলাম। আচ্ছা চলেন এবার যাওয়া যাক। ভালোবাসা কাকে বলে কে জানে? ভালোবেসে দেখেন, তাহলে বুঝবেন। হয় বরবাদ হয়ে যাবেন, আর না হলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন। মানুষ ভালোবেসে পাগল হয়েছে, আবার মানুষ ভালোবাসা পেয়ে পাগল থেকে সুস্থ হয়েছে। আচ্ছা এবার বাসায় চলেন। তারপর ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। পরের দিন সকালে ম্যামের রুমে কফি নিয়ে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা লেগে একজনের উপর কফি পড়ে গেল। ঠাস ঠাস। রাস্কেল, দেখে শুনে চলাফেরা করতে পারিস না? আমার এত দামি স্যুটকে নষ্ট করে দিল। এইসব ছোট লোকের বাচ্চাদের কাজে রাখে কে? কমন সেন্স বলে কিছুই নেই।
রাবিস কোথাকার। সরি স্যার, আমি খেয়াল করিনি। এই ভিখারির বাচ্চা, এর দাম জানিস? আবার মারতে যাবে তখন কেউ হাত ধরে নিল। তাকিয়ে দেখি মোশাররফ স্যার আর পাশেই ম্যাম দাঁড়িয়ে আছে। আপনার সাহস কি করে হয় আমাকে আটকানোর? কি সমস্যা হয়েছে মিস্টার খান? এমন চিৎকার করছেন কি জন্য? এই ছোট লোকের বাচ্চা, পিয়নের বাচ্চা পিয়ন আমার স্যুটের ওপর কপি ফেলে দিয়েছে। কাণ্ডজ্ঞান হিংসক, এই সর্বগাজলের বাচ্চাদের দিয়ে কিভাবে কাজ করান? আপনি কিন্তু এখন বেশি বলছেন। আমার এমপ্লয়ীদের অপমান করা আমার অপমান করা। আর মানুষের ভুল হতেই পারে। কেউ ইচ্ছে করে আপনার উপর কফি ফেলতে আসবেন, এটা ভুলবশত হয়েছে। আপনার এতটুকু কমন সেন্স নেই যে এমনভাবে অফিসের ভেতরে চিৎকার করছেন। সরি স্যার, আমি আসলে দেখতে পাইনি, ভুলবশত এমন হয়ে গেছে। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর এমন কখনো হবে না। আপনার ব্যবহার পছন্দ হলো না। সামান্য একটা পিয়নের জন্য আমার সাথে অমন আচরণ? সরি, আপনার কথাটা ঠিক বুঝলাম না। আমি আপনার সাথে কবে বাজে ব্যবহার করলাম? আপনার সাথে সকল ডিল ক্যান্সেল। হোয়াট? আপনি সামান্য এই বিষয় নিয়ে ডিল ক্যান্সেল করে দিবেন? আমার যেখানে অসম্মান হয় সেখানে কিভাবে বিজনেস করব? ছেলেটা চলে গেল, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। সরি ম্যাম, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হবে ভাবতে পারিনি। প্লিজ আমাকে মাফ করেন। ঠাস ঠাস। দেখে শুনে হাঁটতে পারেন না? চোখ কোথায় রাখেন? এমনিতে আড্ডা তো ভালোভাবেই দিতে পারেন, তখন কোনো সমস্যা হয় না। সরি ম্যাম, প্লিজ আমাকে মাফ করে দেন। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। এখন সবাই নিজ নিজ কাজে যান। এমনভাবে জটলা কিসের জন্য? সরি ম্যাম। ম্যাম চলে গেল আর বাকি সবও চলে গেল নিজ নিজ কাজে। আমি একটা জায়গায় বসলাম। বসে থেকে হবে না, কাজ করি, না হলে দেখা গেল চাকরি যাবে। ম্যাম, ছেলেটাকে আপনার থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। আপনি বললেন মানুষ মাত্রই ভুল হয়, আর আপনি কিনা ওকে মারলেন। বিয়েটা আপনি যেভাবে করুন না কেন, সে এখনো আপনার বর আছে। ওর সম্মানের সাথে আপনার সম্মান জড়িয়ে আছে। যদি কোনোভাবে এটা জানাজানি হয় তাহলে আপনারও সম্মান যাবে। প্লিজ আপনি আমাকে একটু একা থাকতে দেন। 2 তারিখে 1 তালাক হয়ে গেছে না? জি ম্যাম। আর ওই ছেলেকে আমার কেবিনে পাঠিয়ে দেন, আর আমার কেবিনে আপনি বা কেউ যেন না আসে। জি ম্যাম। কাজ নেই তাই চুপ করে বসে আছি। তখন মোশাররফ সাহেব এলো। জি বলেন। ম্যাম, আপনাকে তার কেবিনে ডাকলেন। আমার চাকরি কি চলে যাবে? ম্যামকে একটু বুঝিয়ে বলেন না, যেন চাকরিটা না নেয়। আহা, এত ভয় পাচ্ছেন কেন? আপনি তো আগে ম্যামের কেবিনে যান। ঠিক আছে। আমি ভয়ে ভয়ে ম্যামের কেবিনে এলাম। এসেই বলতে লাগলাম, প্লিজ ম্যাম, আমার চাকরিটা নেবেন না, আপনার অফিস থেকে বের করবেন না। আমার এমন ভুল হবে না ইনশাল্লাহ। তখন থাপ্পড় দেওয়ার জন্য সরি, আপনাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। ম্যামের মুখে এমন কথা শুনে ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ম্যাম, আপনি ঠিক আছেন তো? আপনি কি অসুস্থ? আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? না, আসলে আমাকে সরি বললেন তো তাই। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। এমন না দাঁড়িয়ে থেকে বসেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ম্যাম, কিছু কি হয়েছে? কোনো প্রয়োজন হলে আমাকে সরাসরি বলেন, যতটুকু সাহায্য করার আমি ততটুকু করব। আমাকে দেখে কি আপনার এইসবই মনে হয়? লোভী, সুযোগ সন্ধানী? ম্যামের কথা শুনে চুপ করে আছি। না আসলে ম্যাম, আপনি তো কোনো কারণ ছাড়া কিছুই করেন না, তাই বললাম আর কি। না, এখন কোনো কারণে বলছি না। আপনার ফ্যামিলিতে কে কে আছেন বলেন? আমি আর আমার মা। বাবা আমার বয়স 10 বছর যখন ছিল তখন মারা যায়। আপনার তো কেউ নেই তাই না? আপনি আর আপনার আম্মু আমার সাথে আমার বাসায় থাকবেন। আপনার কথা ঠিক বুঝলাম না। কি কারণে থাকবো আপনার বাসায়? আমার কিছু জিনিস উপলব্ধি করার আছে। আমি জিনিসগুলো ফিল করতে চাই। আপনি বলতে পারবো না, তুমি করেই বলি। তা বুঝলাম, কিন্তু কি পরিচয় থাকবো আর আমার মাকে কি উত্তর দিব? আর একটা তালাক হয়ে গেছে আর 2টা বাকি আছে। আবারও বিয়ে করব। ম্যামের কথা শুনে বেশ অবাক হলাম। মতলব ছাড়া কোনো কিছুই করার পাত্রী ইনি না। ম্যাম, কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন। তখন মিথ্যা বলেছিলাম দেখে বুঝে নিয়েছিলেন আমি মিথ্যা বলছি, আর এখন সত্যি বলছি তাও মিথ্যা মনে হচ্ছে? আর এখানে কোনো অভিনয় বা ছলনা নেই, আমি সিরিয়াস। আপনি যে শর্ত দিয়েছিলেন
ওগুলো কি ভুলে গেছেন? আর আপনি তো ঈরনগর, আপনি এখন সাংসারিক জীবন শুরু করবেন না? আপনার এখন অনেক স্বপ্ন পূরণ বাকি আছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। ওই স্বপ্নগুলো পূরণ বিয়ের পরও করা সম্ভব, কিন্তু আমি অনেক কিছুই মিস করেছি এবং মিস করছি, যা ভবিষ্যতে আর করতে চাইছি না। কিছু কিছু জিনিস আমি ফিল করতে পারছি, যা এর আগে পারিনি। আপনার কথা বুঝলাম, কিন্তু ম্যাম আমি তো আপনার সাথে থাকতে পারবো না। মাফ করবেন, আপনি বলেছিলেন যে কাজ শেষে ডিভোর্স দিয়ে দিবেন, তাই রাজি হয়ে গেছিলাম, না হলে কখনোই রাজি হতাম না। আমার ভেতরে কমতি কিসের? আপনি সব দিক থেকেই পারফেক্ট আছেন, কিন্তু আমি আপনার যোগ্য না। আমি পারফেক্ট না। কেন না হতে? কতক্ষণ? একটা প্রবাদ আছে জানেন তো, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। আমি যতই নিজেকে পরিবর্তন করতে চাই পারবো না, আমাদের দ্বারা সম্ভব নয়। মানুষের দ্বারা সবকিছু সম্ভব, আমি তোমাকে সেভাবেই বানিয়ে দিব। হয়ে গেলে আপনার কাছে খোঁচা খেতে খেতে জীবন যাবে। মানুষের এটা ধর্ম, খোঁচা দিয়ে কথা বলা। যখন খোঁচা দিবেন তখন ওগুলো বুকের ভিতর তীরের মতো গিয়ে লাগবে। আমি এমনি ঠিক আছি ম্যাম, সাধারণ সিম্পল, কোনো অহংকার নেই, কোনো অ্যাটিটিউড নেই। ডিভোর্সটা হয়ে যাক, তখন আপনি ভালো কাউকে দেখে বিয়ে করে নেবেন। আমি পারবো না ম্যাম, দুঃখিত। তেমন কোনো সমস্যা হবে না, আমি কোনো খোটা দিব না। আমি তোমাকে কোনো রকম ভাবেই ছোট হতে দিব না। ম্যাম নিজের জীবকে বিশ্বাস নেই, আর আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? আমাকে আপনার এতটা খারাপ মনে হয়? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার বিশ্বাস ক্ষুণ্ণ হতে দিব না। ম্যাম আপনি আপনার টাইপের অনেক ছেলে পাবেন, এমনকি অনেক ভালো ছেলে পাবেন। আমাদের ভিতরে যে চুক্তি হয়েছিল সেটাই হবে। আমি যে কয়েকটি খোঁজ নিয়ে দেখেছি সেখানে সব কয়টা লোভী পেয়েছি। সত্যি বলতে তোমার মতো আর কাউকে পাইনি। তুমি এত সম্পদ হাতে পেয়েও কত সহজে দিয়ে দিলা। আমি বিষয়টা বুঝতে পারছি ম্যাম, চিন্তা করবেন না। আপনি আমার থেকে ভালো কাউকে পাবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আমি পেয়েছি, আর এখন আমি হাতছাড়া করতে চাইছি না। তুমি তোমার আম্মুকে বলো এবার ভালোভাবেই বিয়ে করব, আর তুমি বলতে না পারলে আমি সবকিছু আম্মুকে বলবো। আপনার কথা কেন যেন বিশ্বাস করতে পারছি না। আপনার এমন কথা শুনলে মনে হবে আপনার প্রতি কথার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমার মনে হয় না আপনি কাউকে ভালোবাসতে পারেন। কেন পারবো না? আমার কি মন নেই? আল্লাহ কি আমাকে হৃদয় ছাড়া পৃথিবীতে পাঠিয়েছে? আমি এত কথা বলতে পারবো না, আমি আর কিছু বলতে চাইছি না। আপনি খুঁজতে থাকেন, ইনশাল্লাহ ভালো কাউকে পেয়ে যাবেন। এতক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি দেখে খুব সাহস দেখানো হচ্ছে, তাই না? বিষয়টা তেমন না, আপনাকে আমার পছন্দ নয়। আমি শুনেছি আপনার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি সব থেকে ঘৃণা করি যেই সব মেয়েদের ছেলে ফ্রেন্ড এবং ছেলেদের মেয়ে ফ্রেন্ড আছে। আর আপনার পোশাক আমার পছন্দ নয়। মাফ করবেন ম্যাম, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। যেখানে যেই জিনিস মানানসই সেই জিনিস সেখানে রাখতে হবে। আহা, আমি সেটাই করতে চাচ্ছি। যেখানে যে জিনিস মানানসই সেখানে সেটা রাখতে চাচ্ছি। ম্যাম আপনি ভালো কিছু ডিজার্ভ করেন, আপনার প্রয়োজন ছিল এবং আপনি ওই রকম শর্ত দিয়েছিলেন, তাই আমি রাজি হয়েছিলাম। এবং আমার টাকার প্রয়োজন ছিল, তাই আরও রাজি হওয়া, না হলে হতাম না। আর এমন কিছু হবে ভাবতেও পারিনি। আমি ভাবলাম হয়তো আপনি ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন, কিন্তু বিষয়টি একদম আলাদা হয়ে গেল। ম্যাম বিষয়টা এখানে স্থগিত করলেই ভালো হবে। এই তুই এত কথা বলিস কি জন্য? তখন থেকে এত বকবক করছে যে মেজাজ খারাপ করে দিয়েছে। বলছি না তোকে আমার চাই, আমি তোকে ভালোবাসি। দেখলাম রাগে ফুঁসছে আর গালগুলো লাল হয়ে গেছে। এগুলো সব মিথ্যা। আপনার কথা আমি কখনো বিশ্বাস করছি না। এই আমি তোর বিশ্বাস কখন ভেঙেছি? তোর সাথে আমি যেই ডিল করেছি সেটা মাফিক কাজ হয়েছে। এমন না যে তোকে ধোকা দিয়েছি, তোর সাথে কথা বলেই তো সবকিছু হয়েছে। আপনি অনেক অহংকারী, আমি আর কিছু বলতে চাইছি না। আমি এখন গেলাম, বাই। তুই যদি উঠে গেছিস তাহলে তোর কি যে করব নিজেও জানি না। কিছু না বলে উঠে চলে এলাম। বাইরে এসে একেবারে অফিস থেকে বাইরে এসে চুপ করে একটা জায়গায় বসলাম। আমি ওনাকে বিশ্বাস করতে পারছি না। ওনার সাথে কখনো আমার মিলবে না।
সব সময় দুজনের মধ্যে অমত থাকবে সব কিছু নিয়ে। ওনার চাওয়া পাওয়া এক আর আমার চাওয়া পাওয়া এক। ম্যাম, কি হয়েছে আপনার? কান্না করছেন কেন? আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। আমি এখনই ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। এত উত্তেজিত হবার কিছু নেই, রক্ত ঝরতে দেন, আমি ঠিক আছি। বেশি রক্ত পড়লে আপনি অনেক অসুস্থ হয়ে যাবেন। ওর সাথে কি এমন করলাম যে আমাকে বিশ্বাস করছে না? আমি যাই বলছি ভাবছি সব কিছু পেছনে নাকি আমার কোনো উদ্দেশ্য আছে। হয়তো আপনাকে তার পছন্দ না, বা আপনার কোনো কাজ পছন্দ না। সৌন্দর্যের পেছনে অনেক কিছু থাকে ম্যাম। সৌন্দর্য দিয়ে যদি পুরুষকে আটকানো যেত, তাহলে বাসায় সুন্দরী সুন্দরী বউ রেখে পতিতলায় এবং পরকীয়া করতো না। তবে কিছু মানুষ আছে যাদের চরিত্র কখন ঠিক হবে না। বাসায় যত ভালো বউ থাকুক, নিরিকুত্তার মতো অন্য মেয়ের পেছনে ছুটবে। আচ্ছা দেন, আমি ব্যান্ডেজ করছি, তারপর ওটার দেখছি কি করা যায়। আপনি কি তাকে সত্যি ভালোবাসেন? আপনার কি মনে হচ্ছে? কারো মনের কথা আমি কিভাবে বলবো? আচ্ছা, সত্যি ভালোবেসে থাকলে আমি বুঝিয়ে বলতে পারি, অথবা আপনার বান্ধবীকে বলে তাকে বোঝাতে বলতে পারেন। ওই ডাইনি এমন কিছু বলে রেখেছে যে আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি দেখছি কি করা যায়। আচ্ছা ম্যাম, আমি পিয়নকে পাঠিয়ে গ্লাসের টুকরোগুলো পরিষ্কার করতে বলছি, আর দেখছি ওনাকে বোঝাতে পারি কিনা। আমি চুপ করে বসে আছি, তখন কেউ পাশে এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি মোশাররফ সাহেব। জি স্যার, কিছু বলতেন? বলার জন্য তো আসা। আমি আপনার বাবার বয়সী হব, বলতে সংকোচ বোধ হচ্ছে, কিন্তু তাও বলছি। ম্যামের সমস্যাগুলো দূর করা বা তাকে বিভিন্ন কাজে সাহায্য করা আমার ডিউটি। দেখেন, আপনি ম্যামকে যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ উনি না। ওনার আম্মু মারা যাবার পর থেকে ওনার সাথে থেকে কাজ করে এসেছি। মেয়ে হিসাবে খুব খারাপ না। মানছি কিছুটা অহংকারী। টাকা পয়সা থাকলে এমন সবাই একটু একটু হয়ে থাকে। তবে আপনার সাথে এবার কোনো উদ্দেশ্য বিয়ে করতে বলছে না, আপনাকে সত্যি ভালোবাসে। যেদিন আপনারা ডিভোর্স পেপারে সাইন করেন সেদিন থেকেই আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। আপনি মানুষটা কেমন জানতে চাই। তার জন্য তো ডিভোর্সটা এমনভাবে করতে চাইলেন উনি। না হলে উনিও ভালো করে জানেন যে একেবারে ডিভোর্সটা হয়ে যেত। উনি আপনাকে বুঝতে চাইছিলেন, তাই উনি এতগুলো দিন সময় নিয়েছে। আপনি যখন সেদিন ম্যামের বান্ধবীর মাথায় ফুল বেঁধে দিচ্ছিলেন, তখন অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখছিল। সেদিন কি গতকাল রাতেই তো। দেখেন, সমস্যা সবার জীবনে থাকে, মতের অমিল থাকে, এগুলো সরিয়ে এগিয়ে যেতে পারলে জীবন সুন্দর। আমাকে আপনি এখন কি বলতে চাইছেন? উনি সুন্দরী হতে পারে এবং টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এমন মেয়ে আমার পছন্দ না। আমার বউ হিসেবে চাই গৃহিণী, কোনো সরকারি চাকরিজীবী বা কোনো বিজনেসম্যানকে না। আমার পছন্দ হবে বাসায় থেকে আমার মাকে সাহায্য করবে। আমি বাসায় থাকলে আমার খেদমত করবে, বা কাজ শেষ হয়ে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবো তখন আমার খেদমত করবে। আমি জানি উনি এগুলো কখনো পারবে না, তাই আমি দূরে দূরে থাকছি। আমি স্মার্ট কোনো ছেলে না, আর হতেও চাই না। আমি খ্যাত, আমার চিন্তা ভাবনাও খ্যাত, আর খ্যাতই ভালো। যেগুলো আমার পার্সোনাল সেগুলো আমার পার্সোনাল থাকবে। আপনি আপনার ম্যামকে ভালোভাবে বুঝিয়ে বলে দিবেন ওনার জন্য স্মার্ট পাত্র চাই, আমার মতো এত নিচু চিন্তাধারার ছেলে না। আপনার কথা বুঝতে পারছি। এমন মেয়ে শুধু আপনার না, প্রায় সকল ছেলেদের পছন্দ। কিন্তু কতজন পায় বলেন? যেগুলো পায় সেগুলোকে নিয়ে জীবন কাটাতে হয়। আচ্ছা, আমি বুঝলাম আপনার কথা। আপনার ম্যামকে বুঝিয়ে বলে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এত দিন থেকে তার অহংকারের জন্য মনের ভিতর তার প্রতি আলাদা একটা ঘৃণা তৈরি হয়েছে। আচ্ছা, সেসব কথা ওনাকে বুঝিয়ে বলে দিবেন। মোশাররফ সাহেব উঠে চলে গেলেন। আর কিছুক্ষণ বসে থেকে অফিসের ভিতর চলে এলাম। লাঞ্চের সময় চুপচাপ খাচ্ছি, তখন কেউ পাশে এসে দাঁড়িয়েছে।
দেখি নীলিমা আপু, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। চাকরি আছে না, গেছে। আর মনে হচ্ছিল ম্যামের কেবিনে অনেকক্ষণ ছিল, তারপর ম্যামের কেবিন থেকে বাইরে চলে গেছিল, ওখানে অনেকক্ষণ থেকে তারপর অফিসে। কারণটা কি? কারণটা খুব সোজা। অনেক কথা শুনিয়েছে, তাই মন খারাপ করে বাইরে বসেছিলাম। এত বড় একটা ডিল নষ্ট হয়ে গেছে, আমাকে কি এত সহজে ছেড়ে দিবে ভেবেছেন? তাও একটা কথা। জি, লাঞ্চ কি শেষ, না মাত্র এলেন? না, আসলাম। ম্যাম হঠাৎ করেই এই রেস্টুরেন্টে, এখন পর্যন্ত আমরা ছাড়া তো উনি এখানে কখনো আসেননি। এই মেয়ের মাথা গেছে। শালা, আগে যদি জানতাম তাহলে এমন প্রস্তাবে রাজি হতাম না। জানবো বা বুঝবো কিভাবে? আগে যে অ্যাটিটিউড দেখলো, মনে হচ্ছে আমাকে পাত্তাই দিবে না, আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলবে না, কিন্তু এখন দেখি পুরো উল্টা। মিস, আপনার নাম কি জানো? জি ম্যাম, আমি নীলিমা। মিস নীলিমা, আপনি এখন যান। এ কি করতে চাচ্ছে? নীলিমা আপু চলে গেল, যেতেই বলল, মেয়েদের সাথে চিপকে থাকতে খুব ভালো লাগে, তাই না? তাই তো, যখন দেখি মেয়ে আশেপাশে। আমি মেয়েদের পাশে যাই না, ওনারাই আসে। কত কিউট আমি। এমন কিউট একটা ছেলের সাথে কে না কথা বলতে চাই বলেন? তাই না? এইগুলো পরে দেখছি আমি। সেসব বাদ দিয়ে আজকে গিয়ে আপনি আম্মুর সাথে কথা বলবেন। অবাক হওয়ার কিছুই নেই, আমি যেটা বলছি সেটা করবেন। আর না হলে আমি গিয়ে আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ম্যাম, আপনি কি মদ বা ড্রিঙ্কস করেন বা বেশ থাকেন? না সোনা, আমি এগুলো কিছুই খাই না। তবে একবার ট্রিক্স খাওয়া হয়েছে। একবার না, কয়েকবার হয়েছে। আর আমি তোমার নেশায় আসক্ত। খাবার খাওয়া বাদ দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি। হঠাৎ এত প্রেম কোথা থেকে আসলো? না আমাকে তার কাজের জন্য ব্যবহার করবে? যদি কোনো কাজের জন্য হতো তাহলে তো সরাসরি বলতে পারে, যেমন বিয়ের ডিলটা করেছিল। এত কি ভাবো? তেমন কিছুই না, আপনি আমার বাকি টাকাগুলো দিয়ে দেন। মাত্র 3 লাখ তুমি চাইলে আমার সমস্ত কিছু তোমাকে দিয়ে দিতে পারি। আমি যদি আপনার সব কিছু নিয়ে তাড়িয়ে যাই? এতটুকু বিশ্বাস আছে যে তুমি সেই রকম কিছু করবা না। তোমার যদি মনে এরকম কিছু থাকতো তাহলে এত কিছু পাবার পর ফেরত দিতা না। আর তুমি আমার পিএসকে সেদিন কি বলেছো সেটাও ওনার কাছ থেকে শুনেছি। আমি তোমার সততা দেখে ফিদা। আমি অত কিছু বুঝি না। তুমি যদি না বলো আম্মুকে আমি সব বলবো, সব কিছু বলবো। ম্যাম উঠে চলে গেল। আমি বেশি কিছু না ভেবে খাওয়া শেষ করে চলে আসি অফিসে। কি যে একটা ঝামেলায় পড়লাম। অফিস শেষ করে সন্ধ্যায় বাড়ি চলে এলাম। এসে ফ্রেশ হয়ে মাকে উদ্দেশ্য করে বললাম, মা, তোমাকে কিছু বলার আছে। কি বলবি বল। তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি, আমাকে মাফ করে দাও। কি হয়েছে বলবি তো? না বলি এসব বলে যাচ্ছে। মাকে সবকিছু বললাম। মা সবকিছু শুনে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে মাফ করো, আমি তোমাকে না বলে এমন একটা কাজ করে ফেলেছি। একেবারেও ভাবলি না তোর উপর কেমন একটা দাগ লেগে যাবে। তোকে আর কি বলবো বল, যেটা হয়েছে সেটা হয়ে গেছে, আর তো ঠিক করা যাবে না, পরিবর্তন করাও সম্ভব না। মেয়েটা যখন থাকতে চাইছে তখন আর সমস্যা কোথায়? সমস্যা অনেকগুলো, তুমি বুঝতে পারছো না। যদি কখনো খোটা দেয় তখন কেমন লাগবে, আর যদি তোমাকে কিছু বলে তখন আমার কেমন লাগবে। আমরা যেমন সাধারণ তেমনি সাধারণ কাউকে নিয়ে আসবো। এমন তো নাও হতে পারে, তাই না? যদি হয় তো কি হবে? আচ্ছা, বিয়েটা কি তোর কাছে খেলনা মনে হয়? বিয়ে একবারই হয়। বিয়েটা যেমন ভাবে হোক হয়েছে তো। এসব ডিভোর্স ভালো কিছু না, এগুলো ভালো না। মেয়েটা যখন বলেছে তখন তোর সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় বলবো। জানি তুমি কষ্ট পেয়েছো, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তোর মন খারাপ করতে হবে না। মায়ের সাথে কথা বলতে লাগলাম, একসময় বলল, মেয়েটার নাম্বার আছে না? বৌমার নাম্বার আছে না? ফোন দে, আমি কথা বলবো। মায়ের দিকে একটু তাকিয়ে থেকে বললাম, না নেই, কখনো ফোন দেয়নি। একবার ফোন দিয়েছিল কিন্তু কোনটা নাম্বার ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল নাম্বার নিয়ে আসবে, তারপর কথা বলবো না হয়। ঘরে এসে ভাবতে লাগলাম,
আগামীকাল তো শুক্রবার ছুটি আছে, তানিশা আপুর সাথে দেখা করি। ফোন দিই, তারপর আপুকে ফোন দিয়ে বললাম যেন দেখা করে। ফোন রেখে মাকে বলে বাইরে চলে আসি। এসে মাসুমের সাথে আড্ডা দিয়ে রাতে এলাম। তারপর খাবার খাওয়া শেষ করে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতে দেখি ফোন বাজছে। ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, জি, কে বলছেন আপনি? তোমার ফোনে আমার নাম্বার সেভ করা নেই? না, আসলে প্রয়োজন মনে করিনি। তোমার ইচ্ছে। আর আম্মুকে বলেছো সব কিছু? বলেছিলাম, আপনার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আপনার নাম্বার না থাকায় ফোন দিতে পারিনি। আচ্ছা, এখন গিয়ে ফোন দাও। আচ্ছা, ফোন নিয়ে গিয়ে মাকে ফোন এগিয়ে দিয়ে বললাম, এই যে রাতে কথা বলতে চেয়েছিল, কথা বলো। মাকে ফোন দিয়ে ঘরে চলে এলাম। জানি না তাদের ভিতরে কি কথা হলো। একটু পরে মা এসে ফোন এগিয়ে দিয়ে বলল, বাজার থেকে ঘুরে আয় তো, শাক সবজি মাছ মাংস নিয়ে আসবি। মায়ের কথা শুনে বুঝলাম আসছে, তাই বললাম আচ্ছা ঠিক আছে। পকেটে ফোন নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসি বাজারে। তারপর শাক সবজি মাছ মাংস নিয়ে বাসার সামনে আসতে দেখি বাসার সামনে গাড়ি দাঁড় করানো আছে। ভিতরে এলাম, দেখি ম্যাম, তানিশা আপু আর মা বসে আছে। এই যে দাও, সড়ক কিছু নিয়ে আসছি। ম্যাম, আমাদের বাসার খাবার খেতে পারে তবেই। রাখ তো তোর ফালতু কথা, এত যে বেশি কথা বলে। আমাকে বকা খাওয়া দেখে ইরা হাসছে, আবার হাসি দেখানো হচ্ছে। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গল্প করেন, আমি ঘরে যাই। তারপর ওখান থেকে ঘরে চলে এলাম। জাস্ট চুপ করে বসে আছি। কারো আসার শব্দ পেয়ে দরজার দিকে তাকাতেই দেখি ম্যাম। জি, কিছু কি বলতেন? না, দেখতে এলাম রুমটা কেমন। রুম তো দেখি গোছানো আছে। জি মা, গুছিয়ে রাখে। আপনি যে আসলেন, খেতে পারবেন তো আমাদের বাড়ির খাবার? আর বসতে পারছেন এসব চেয়ারে? পাগলও নিজের ভালো বোঝে, কিন্তু আপনি বোঝেন না। এমনভাবে তাকিয়ে থাকেন কি জন্য? না, এমনিতেই। আচ্ছা, তোমার আমাকে এইসব না বললে কি পেটের খাবার হজম হয় না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? মনে কেন হবে না? তবে মানুষের ভিতরে তো জাতভেদ আছে, আপনারা উঁচু লেভেলের, তাই বললাম। আপনি যে এমন করবেন জানলে কখনো ওই প্রস্তাবে রাজি হতাম না। আমি ভাবলাম আপনাকেও সাহায্য করা হবে আর আমারও কিছু টাকা হবে, তাই এমন চুক্তি করেছি। যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা শোনো, আগামীকাল থেকে আমার বাসায় তুমি আর আম্মু থাকবা। আম্মুর সাথে কথা হয়েছে এবং উনি রাজি হয়েছেন। যদিও প্রথমে রাজি হয়নি, পরে ইমোশনাল ব্ল্যাকমেল করার পর রাজি হয়েছে। সব বুঝলাম, কিন্তু একটা কোনো কথা শুনে রাখবেন। যদি আমাকে, আমার মাকে কোনো কথা খোটা দিয়ে বলেছেন বা রেগেই বলেন, আপনি যেভাবে বলেন না কেন, সেদিনই আপনি মামার লাইফে এবং আপনার বাসায় শেষ দিন। ওই কাগজপত্র লাগবে না, মৌখিক তালাক দিয়ে দেব। আচ্ছা, তোমার এমন কেন মনে হচ্ছে? কারণ বড় লোকরা এমনই, খোটা দিবেই। মানুষের জবানকে কোনো বিশ্বাস নেই। আচ্ছা, আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না অমানুষ মনে হচ্ছে? গতকাল থেকে আমাকে যে পরিমাণ বলেছো তার সব সহ্য করেছি, না উত্তর দিয়েছি না প্রতিবাদ করেছি। আমি তো চাইছি আপনি প্রতিবাদ করেন, আপনি তো দূরে চলে যান। আমি তো সেটাই চাচ্ছি। আবার আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি অন্য পুরুষের দিকে তাদের আছে? আমি আমার বরের দিকে তাকিয়ে আছি। আর তোমার সমস্যা হবার তো কথা না, তাই না? আপনার এমন চেয়ে থাকার কারণ খুঁজে পেলাম না। আমাকে এমনভাবে দেখার কি আছে? অনেক কিছুই আছে, আবার কোনো কিছুই নেই। সেটা বড় কথা নয়। কথা হচ্ছে তোমাকে পড়াশোনা শেষ করতে হবে, নিয়মিত কলেজে যেতে হবে। তুমি ডিগ্রির ফার্স্ট না সেকেন্ড ইয়ারে জানো? জি, সেকেন্ড ইয়ারে। যে ভার্সিটিতে আমি পড়তাম বা তানিশা পড়েছে, ওখানে অনার্স প্রথম বর্ষে ভর্তি করিয়ে দিচ্ছি। তুমি ওখানে অনার্স থেকে পড়বা। এমনভাবে তুমি তাকিয়ে আছো কেন? আমি এখানে পড়াশোনা শেষ করলে সমস্যা কোথায়? ওখানে পড়াশোনার মান খুব ভালো না। আর দুইটা কলেজের ভেতরে ভালো কোনটা? পড়াশোনার মান কোনটার ভালো? আচ্ছা ঠিক আছে, আপনি দেখি এখন আমার অভিভাবক হয়ে গেছেন।
না তো, আমি তোমাকে আমার অভিভাবক বানাতে চাই। আচ্ছা সেই কথা বাদ দাও, আগামীকাল তোমার কলেজে গিয়ে সব কিছু সার্টিফিকেট তুলে দিবা। আচ্ছা আমি সাথে থেকে সব কিছু করে দিব, ওইটাই ভালো হবে। আর আজকে আবার সন্ধ্যায় কাজী অফিসে যাওয়া লাগবে। কেন? হ্যাঁ, মনে হচ্ছে কিছু বলছে না। আম্মু সাথে থাকবে, বুঝেছো? জি বুঝলাম। চুক্তি অনুযায়ী আমার টাকাটা তো দিলেন না। রাতে সব টাকা দিয়ে দেব। লাগতো না আপনার টাকা, আমি আপনার থেকে কিছু নিব না। আমি কি আসতে পারি আপনাদের মাঝে? আরে আসো আসো, কেন পারবেন না? আর শোনো, যদি কোনো মেয়ের আশেপাশে গেছো তাহলে তোমার খবর আছে। আর কোনো মেয়ের চুলের খোপায় তো বেলি ফুল বেঁধে দেওয়া দূরের কথা। আর তুই শুনে রাখ, আমার বরের আশেপাশে যাবি না। তুই কেমন বোন হলি না হলি সেটা আমার দেখার বিষয় না। শোন, তোর পরিচয় হওয়া 35 দিনের মতো হলো, আর আমার সাথে পরিচয় বেশ কয়েক মাস। আর আমি ওর বড় বোন হই। তোর থেকে ওর ওপর আমার অধিকার বেশি। আর আমার চুলের খোপার ফুল বেঁধে দিবে। আগে জি না, আমার অধিকার আপনার থেকেও বেশি। আর যদি আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের চুলে ফুল বেঁধে দিয়েছে তো ওনার হবে ভালোভাবেই। আমার উপর কারো অধিকার নেই। আমার কাজ নেই, কাম নেই, সেই ছোট বাচ্চাদের মতো ঝগড়া করে। আমার কণ্ঠস্বরে দুজনে মিটমিট করে হাসছে। দুপুরে গোসল করে নামাজ পড়ে এলাম। আসামের নিচে পার্টিতে বসতে দেখে কিছু বলতে গিয়েও বললাম না। আমি গিয়ে একপাশে বসলাম। মা সবাইকে খাবার দিল। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। বিকেলে আবারও সবাই কাজী অফিসে আসি। কাজী আমাদের দেখে বললেন, বাহ, আবারও আসলেন? আবারও বিয়ে করে ডিভোর্স করবেন নাকি? আর কোনো কিছুই হবে না, এটাই শেষ। যা যা পেপার লাগবে এখানে আছে, আপনি আপনার কাজ করেন। সুবুদ্ধি হইলেই ভালো। ওকে দেন তাহলে। কাজী তার কাজ শুরু করলেন। আবারও নতুন করে বিয়েটা হয়ে গেল। ইরা সবাইকে তার বাসায় নিয়ে এলো। আপনি যে এমনভাবে বিয়ে করলেন, আপনার বিজনেস পার্টনারগুলো তো জানলো না? আপনি না, তুমি করে বলো, আমি তোমার বউ। ওকে, তোমার এমনভাবে বিয়ে করা মানালো না। তোমার বিজনেস পার্টনারগুলো তো জানতেই পারলো না। একটা পার্টিতে সবাইকে ইনভাইট করে জানিয়ে দেব, ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। আম্মু কি করছে দেখি। আমিও যাব। দেখি বাসার কাজের মেয়ের সাথে বাসা ঘুরে ঘুরে দেখছে। বাহ, ভালো তো। তোমার কাজিন নেই না? মানে মামা, মামি, খালাম্মা, ফুপি, চাচা এরা? সবাই আছে, তবে কারোর সাথে আমার সম্পর্ক ভালো না। এই তুমি কেমন বলবা? আমার ক্যারেক্টার একদম বাজে। এই যে সোজাসুজি মুখের উপর সত্য কথা বলে দেই, সেটা বড় হোক বা ছোট হোক, তাই আমাকে কেউ পছন্দ করে না। আর তাই কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, বুঝলাম। একা একা থাকতে খারাপ লাগতো না? কেন লাগবে না? আম্মুও নেই, আব্বুও নেই, কষ্ট প্লাস অনেক খারাপ লাগে, একাকিত্ব ফিল হয়। বাসার কাজের লোক আছে, অনেক আছে, তবু একা একা লাগে। আর চিন্তা নেই, এখন আম্মু পেয়ে গেছি। তোমার কোনো আম্মু নেই, আমার আম্মু। সত্যি এমন না এমন অভিনয় করছে? ছোট বাচ্চাদের মতো স্বভাব। দেখতে থাকি তাহলে বুঝতে পারবো। আচ্ছা নিয়ে যাও। নিয়েছি তো। আম্মু দেখি কাজের মেয়েটার সাথে বেশ গল্প জমিয়েছে। সেটাই তো দেখছি। সময়গুলো কেটে গিয়ে রাত হলো। তিনজনে একসাথে বসে খাবার খেলাম। মাকে একটা রুম দেখিয়ে দিয়েছে। যা মেডিসিন খেয়ে শুতে যাও। মেডিসিন শেষ হয়ে যাবে। আচ্ছা, আগামীকাল গিয়ে নিয়ে আসবো। আচ্ছা তুমি ঠিক মতো খেলে না যে, অসুস্থ কি তুমি? আমি ঠিক আছে, কেন জানি ঠিক মতো খেতে পারলাম না। রাত তো অনেক হয়েছে। আমি গিয়ে এবার ঘুমিয়ে পড়ি। আর রাত না জেগে তোমরাও ঘুমিয়ে যাও। জি আম্মু, আম্মু কোনো সমস্যা হলে জানাবেন। আর না মা, কোনো সমস্যা নেই। আর হলেও অবশ্যই বলবো, টেনশন করিও না। আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমিয়ে গেলাম। আল্লাহ হাফেজ। খাওয়া শেষ করে ছাদে চলো, এত সুন্দর হয়ে চাঁদ উঠেছে, মুহূর্তটাকে এনজয় করব। চলো। তারপর খাওয়া শেষ করে ছাদে চলে এলাম। দেখি সুন্দর একটা দোলনা আছে, ওখানে গিয়ে বসলাম। ইশারা করে আমাকে ইরা তার কোলে মাথা রাখতে বলল। আমিও দেরি না করে কোলে মাথা রেখে ওর দিকে তাকালাম। মনে হচ্ছে কত আগে থেকে আমাদের প্রেম চলছে, তাই না? সেটাই মনে হচ্ছে।
আচ্ছা, তোমার আপন কেউ নেই? বংশের অনেকেই আছে, তবে নানির বাড়ির কারোর সাথে সম্পর্ক নেই। কারণ মা আব্বু রিলেশন করে বিয়ে করেছিল। শুনেছি নানারা নাকি অনেক বড়লোক ছিল, মাকে তারা ত্যায্য করে দিয়েছিল। আর আমার দাদা নাকি তাও বাড়ি থেকে আব্বা এবং মাকে বের করে দিয়েছিল। আব্বার কাছে কিছু টাকা ছিল, তাই তখন ওই জমিটুকু কিনে ওভাবে চলার মতো একটা বাড়ি করে আর ছোট একটা চাকরি করত। ওখান থেকেই তাদের চলতো। আমার বয়স যখন 10, তখন আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা যান। তারপর থেকে আমি কাজ করে যেমনভাবে পারি তেমন সংসার চালিয়েছি। কখনো খেতে পেয়েছি ঠিকমতো, কখনো পাইনি। তোমরা দেখি অনেক কিছু সহ্য করছো। আম্মু বেশি কষ্ট সহ্য করেছেন। আচ্ছা, তুমি কি তোমার নানির বাসার কাউকে চেনো বা তোমার দাদার বাসার কাউকে? না, আমি কখনো দেখিনি, তো চিনব কিভাবে? চিনলে বলতাম যে আম্মু আর আব্বুকে এমনভাবে কষ্ট দেওয়ার জন্য প্রতিশোধ নিয়ে নিতে। কেমন আব্বু আর আম্মুকে কষ্ট দিয়েছে মেনে নিলে কি এমন ক্ষতি হতো? ছেলে মেয়ে সুখে থাকলে তো বাবা মায়ের সুখে থাকার কথা। আরে ওগুলো বাদ দাও, ওগুলো করার প্রয়োজন নেই। তবে সুযোগ পেলে আমিও ছাড়বো না। শুনেছিলাম তোমার নাকি একটা বয়ফ্রেন্ড ছিল। না, আসলে ছিল একটা প্রতারক শালা। 2-1 দিন পর পর টাকা চাইতো। টাকা কোনো ম্যাটার না, তবে একদিন অন্য বেডির সাথে আমার সামনে ধরা পড়ে যায়। সেদিনই ব্রেকআপ করে নিই। আমি তো তোমাকে এমনি মিথ্যা বললাম। কিন্তু আমি সত্য কথা বলতাম। তবে আগেই বলে দিচ্ছি, আমাকে এটা নিয়ে খোঁচা বানা। আচ্ছা ঠিক আছে, বললাম না কিছু। তোমার কেউ ছিল না, মিথ্যে বলবা না। আমার তো মনে হয় তোমার একটা না বেশ কয়েকটা গার্লফ্রেন্ড ছিল। আপনার মতো একজন ছিল, শালি চাকরিজীবী আর বড়লোক ছেলে দেখে আমাকে ভিখারি বলে গেছে। তুমিও কিন্তু এটা নিয়ে খোটা বানা। আচ্ছা ঠিক আছে, তবে এই বেটিকে ধন্যবাদ, তোমাকে রেখে চলে গেছে, তাই এখন তুমি আমার। আচ্ছা, ওরে এবং ওর বরকে একদিন ইনভাইট করি, কি বলো? যখন পার্টি দিরা তখন না হয় করা যাব। আর তোমার বয়ফ্রেন্ডও জমে যাবে, ডাকবা তাহলে আরো জমে। ঠিক ঠিক। আর আজকে এমন ভাবে গল্প করে করে রাত কাটাবা? আরে সেটাই তো। আচ্ছা ট্রাই ইট বলেই এক লাফে উঠে দাঁড়িয়ে গেছি। আমার এমনভাবে উঠাতে ঘাবড়ে গেল। আরে তেমন কিছুই হয়নি। তাহলে এমন ভাবে উঠলে কেন? কোনো সমস্যা? না তো, তবে দেখি বলেই ইরাকে কোলে তুলে নিলাম। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? না, আসলে এখন অনেক লজ্জা করছে। রুমে চলো, সব লজ্জা নিজে গুটিয়ে পালিয়ে যাবে। কোলে নিয়ে চলে এলাম রুমে। বুকে মুখ লুকিয়ে রেখেছিল। এসে বিছানায় বসিয়ে বললাম, এমনভাবে রুম কবে কে সাজিয়েছে? কাজের লোক দিয়ে সাজিয়ে দিয়েছি। আচ্ছা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার কিন্তু অনেক লজ্জা করছে। আচ্ছা, নতুন জীবনের শুরুটা কি ভালোভাবে শুরু করা বেটার না? তোমার কথা ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। নামাজ পড়ে নতুন জীবন শুরু করি। আচ্ছা তুমি নামাজ পড়ো? মা কিন্তু নামাজ না পড়লে সহ্য করতে পারে না। আমি যে এত বড় হবার পরে কত মাইর খেয়েছি তার ঠিক নেই। না, তবে আম্মুর থেকে সব শিখে নেব। আচ্ছা, যখন ও মন ভাবে বলছো, তখন চলো নামাজ পড়ে নেই। তারপর দরজা লাগিয়ে অজু করে নামাজ পড়ে এলাম। এরপর ওয়াশরুম না একটা আস্ত রুম বুঝলাম না, সেটা বড় কথা নয়। তারপর অজু করে এসে নামাজ পড়ে ঝাঁপিয়ে পড়লাম ইরার উপর। ঠোঁট থেকে শুরু করলাম, তারপর আস্তে আস্তে কাঁধে, তারপরে আর কিছু নেই। কিছুক্ষণ পরে দুজনের শরীরে উপর একটা মাত্র চাদর, শরীরে কোনো পোশাক নেই। এই চলো না আরেকবার হয়ে যাক। একেবারে কথা নেই, কাজ বেশি। তারপরে কিছু কিছু আর কি। পরের দিন সকালে, এই ওঠো গো, সকাল হয়ে গেছে। দেখো গিয়ে আম্মু রান্না বান্না শুরু করেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি উনি রান্নাঘরে। হাত ধরে টান দিবে ত্বকের উপর ফেলে দিয়ে বললাম, তুমি রান্নাও করো? যে রাধে সে চুলও বাঁধে। আমার খাবার আমি নিজে রেঁধে খাই। কপালে একটা চুমু দিয়ে বললাম, বাহ ভালোই তো। আমি ভাবলাম হয়তো এগুলো তুমি তোমার কাজের লোকজন করে। আমি আমার নিজের কাজগুলো নিজে করি। এখন ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নাও। ছাড়ো ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য কি এমনভাবে ধরেছি নাকি? আচ্ছা আসো আরেক রাউন্ড গেম খেলি। আগে জি না,
এখন কোনো কিছুই হবে না, ছাড়ো আমাকে। আরে ছাড়ো না। একটু টেনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিতেই ছি, বাসি মুখে কিস করলো। ছাড়ো বলছি, ছাড়ো। আরো শক্ত করে টেনে উপরে শুয়ে বললাম, আমি তো ছাড়ছি না। দরজা খোলাই আছে, কাজের লোকজন এইদিকে কেউ আসবে না, কিন্তু আম্মু তো ডাকতে আসতে পারে। ছাড়ো বলছি, ছাড়ো। আরে ছাড়ো না। রাতে এত দুষ্টুমি করেও এখন আবার শুরু করেছে। কে শুনে কার কথা? ঠোঁটে একটা চুমু দিয়ে বললাম, মা রান্নাঘরে আছে, আসবে না? যদি চলে আসে? আরে থুর, ওঠো না তুমি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। কিন্তু ছাড়ার আগে আবার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে শুরু করি। একটু পরে ছেড়ে দিয়ে বললাম, যাও এবার আমিও উঠে ফ্রেশ হয়ে নেই। গতকাল পোশাক নিয়ে এসেছিলাম, ওগুলো নিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে এলাম। মা টেবিলে সব খাবার রেডি করে রেখেছে, তারপর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আম্মু আপনার প্রয়োজনীয় সব কিছু নিয়ে এখানে চলে আসেন। আমি ড্রাইভার এবং 2জন লোক পাঠিয়ে দিচ্ছি। আপনি বলে দিবেন কি কি নিবেন, কাজের লোকজন গাড়িতে তুলে দিবে। আমরা একটু কলেজের দিকে যাব, তাই না হলে আপনার সাথে যেতাম। আমি ওইখান থেকে কি নিব? আমার মেয়ের তো এখানেই সব কিছু আছে। তাও কিছু স্মৃতির জিনিস থাকে না, আব্বুর হয়তো রেখে যাওয়া স্মৃতি থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। আর তোমরা কলেজে কি জন্য যাবা? আপনার ছেলের কি পড়াশোনা শেষ হয়েছে? কম করে হলেও গ্র্যাজুয়েট সম্পন্ন করতে হবে। আমি যেখানে পড়াশোনা করি সেখানে ভর্তি করিয়ে তারপর আসব। কোন কলেজে? তানিশা যেখানে পড়াশোনা করে ওখানে? আম্মু, খাবার কিন্তু বেশ মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার খবর কি? আজকে মনে হচ্ছে খুব খুশি খুশি লাগছে। আপনাদের দেখে অনেক ভালো লাগছে, তাই খুশি লাগছে। ধন্যবাদ মুশাররফ সাহেব, আপনার বোঝার জন্য। এমন একটা দিন উপর পেয়েছি এবং সামনেও পাবো। আমি আজকে আমার অফিসে যেতে দেরি হতে পারে, আবার নাও যেতে পারি। আপনি গিয়ে আজকে সব কিছু সামলে নেন। ওকে ঠিক আছে ম্যাম, আমি তাহলে এখন অফিসে গেলাম। মোশাররফ সাহেব চলে গেল। আমি আর ইরা খাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। দরজা লাগিয়ে ইরা গিয়ে তার পোশাক বের করলো। পোশাকটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। দেখি গাউন খুলছে। এই, তুমি কি আমার সামনে সবকিছু খুলবে? সমস্যা কোথায়? তুই তো নাকি? অন্য কেউ তো আর এখানে নেই। রাতে সব কিছু দেখে এখন ঢং করো কেন? চোখ বন্ধ না করে শুধু দেখতে থাকো। আমার বউ তো দেখি অনেক রোমান্টিক। বহু এমন রোমান্টিক থাকলে কি আর চাই। আচ্ছা আমি দেখছি। পোশাক খুলে ছায়া ঢং পরে শুয়ে পরে শাড়ি পরতে পরতে বলল, নাও আমাকে শাড়ি পরাতে সাহায্য করো। ওকে। উঠে গিয়ে হাঁটু গেড়ে বসে নাবিতে একটা চুমু দিলাম। ইরা একটু কেঁপে উঠল। এই এসব কি হচ্ছে? এখন একদম কোনো দুষ্টুমি হবে না। আচ্ছা দাও। তারপর শাড়ির কুচি ধরতেই ইরা শাড়ি পরতে লাগলো। আমি মাঝে মধ্যে ওর পেটে স্পর্শ করতে থাকি আর ইরা হাত সরিয়ে দিতে থাকে। শাড়ি পরা শেষ হতেই কুচি ধরে উঠে শাড়ির কুচি গুজে দিয়ে কাছে টেনে কোমর ধরে নিজের শরীরের সাথে চেপে ঠোঁটে একটা চুমু দিলাম। ইরা আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন ভাবে দেখো কেন? তুমি তো দেখি আমার থেকে বেশি রোমান্টিক। ওই একটু একটু মন চাইছে এমন ভাবে জড়িয়ে ধরে রাখি। ইরাকে ঘুরিয়ে পিছন দিকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বললাম, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে তো। আমার কিন্তু লজ্জা করে। স্কার্ফ আছে না? নীল একটা স্কার্ফ বা হিজাব হলে আমার বউটাকে আরো সুন্দর লাগতো। ও নীলপরি মনে হতো। না আসলে আমার কাছে কোনো স্কার্ফ বা হিজাব কিছুই নেই। কিনে নিতে হবে। চুল থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে, পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে এমন ভাবে জড়িয়ে ধরে থাকি। হয়েছে, এখন আর বেশি প্রেম দেখাতে হবে না, এখন চলো। ওকে চলো। ঘুরিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, শাড়ি ভালোভাবে পরা হয়েছে নাকি দেখি? হয়েছে। আগে মার্কেটে গিয়ে হিজাব নিয়ে পরে তারপর কলেজের দিকে যাওয়া হবে। আগে যে দেখেছে, এখন থেকে শুধু আমার বউকে আমি দেখব, অন্য কেউ দেখতে পারবে না। বোরখা পরতে হবে, শাড়ি গাউন
আর সব বাসায় যখন তখন পরবা, আর বাইরে গেলে শুধু বোরখা। আমি শুধু আমার বউকে দেখব। তাই ঠিক আছে জনাব, আপনার কথা মতো এই কাজ হবে। এখন চলুন তো। তারপর মাকে বলে চলে আসি। ড্রাইভার নেইনি, ইরাই গাড়ি ড্রাইভ করছে। একটু পরে মার্কেটে চলে আসি, এসে একটা হিজাব নিয়ে পরে নিল। এই এখন অনেক সুন্দর লাগছে, এবার যাওয়া যাক। তারপর আমার কলেজে এসে সার্টিফিকেট থেকে আরও সব কিছু নিয়ে ওর ভার্সিটিতে এলাম। আমি বললে নিশ্চিত আজকে এগুলো পেতাম না। ইরা সাথে ছিল, সেই পেয়ে গেছি। বিজনেসম্যান, একটা পাওয়ার আর সম্মান তো আছেই। তারপর ওখান থেকে ওনাদের ভার্সিটিতে চলে এলাম। কত স্বপ্ন সবার এখানে পড়াশোনা করার। দুজনে একসাথে হেঁটে আসতে লাগলাম, তখনই কয়েকটা মেয়ে এলো। দেখি তানিশা আপু আছে। কিরে এরা, এটা তোর কাজিন নাকি? দেখতে কত কিউট। সিঙ্গেল আছে নাকি? না, বিবাহিত। কি বলিস বিবাহিত? দেখে তো পিচ্চি মনে হচ্ছে। আরে বল না, এটা কে তোর? ক্রাশ খেয়েছি। তাহলে বাস খেয়ে নে, এটা আমার হাজবেন্ড, গতকাল বিয়ে করেছি। মজা করছিস আমাদের সাথে? তুই বিয়ে করলি, আমরা কেউ জানলামই না। আরে সত্যি বল না, এটা কে তোর? সত্যি এটা ওর বর, গতকাল বিয়ে হয়েছে। তোদের বলি না আমার একটা ভাই আছে, এটাই সেটা। তানিশা আপুর কথা শুনে সবাই এবার অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। তুই বিয়ে করে নিয়েছিস সত্যি? আর বিয়ে করলি তো করলি, তোর থেকে ছোটকে? তো সমস্যা কোথায়? আবার এই পিচ্চিকে দেখি নাকি ক্রাশ খেলি নাকি? তারপর আরো কত কি। আর ছোট বলে কি পারে না নাকি? কোথায় কোনো সমস্যা হলো না তো, কত সুন্দরভাবেই ফার্স্ট নাইট কাটিয়ে দিলাম। আচ্ছা তোমরা কথা বলো, আমি এখান থেকে যাই। তোর পিচ্ছি বরকে এমনভাবে লজ্জা দিলি যে চলে যেতেই চাইছে। আচ্ছা, এমনভাবে বিয়ে করলি কেন? কিছু সমস্যার জন্য এমনভাবে বিয়ে করা। তবে সবাইকে ইনভাইট করে জানিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা, তানিশা মনে হয় এটা জানতো, তাই না? জানতো, তবে তাকে বারণ করেছিলাম, তাই তোদের কিছু বলেনি। আচ্ছা, আমরা প্রিন্সিপালের রুম থেকে আসছি। বাচ্চা মানুষ তো, পড়াশোনা করেনি, তাই ভর্তি করিয়ে দেই। যা যা, দূর হ। দেখি তানিশা আপু, ওই আপুর মুখ চেপে ধরেছে। এদের মুখে কোনো কিছুই আটকায় না। ওটা বললেও খাওয়া হবে, না বললেও খাওয়া হবে। চলো চলো, এদের কাছে থাকলে লজ্জা ছাড়া আর কিছুই পাবা না। ইরা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সব কয়টা হাসাহাসি করছে। এদের সাথে থাকলে লজ্জা ছাড়া আর কিছুই পাবে না। খুব বুঝতে পারছি। তারপর প্রিন্সিপালের সাথে কথা বলে কাজ শেষ করে চলে আসি। প্রিন্সিপাল বলল আগামীকাল থেকেই নাকি ক্লাস করতে পারি। দেখি ওই আপুগুলো এখনো দাঁড়িয়ে আছে। ওদের কাছে যেতেই, চলে যাবি? একটু মার্কেটে যাব, তারপরে ওখান থেকে অফিসে যেতে হবে। আচ্ছা, আমাদের দুলাভাইকে রেখে যা, একটু আদর যত্ন খেয়ে যাবে। চুপ, আমার পিচ্ছি কিউট বরের দিকে একদম নজর দিবি না। দিলে তোদের সব কয়টার খবর আছে। আর তানিশা, নজর রাখা তোর দায়িত্ব থাকলো। আহা, এমন করছিস কেন? তোর বয়ফ্রেন্ড নিয়ে বলতাম তখন তো এমন মাইন্ড করতি না। তখন কত কি বলতিস, আর এখন দিতে চাইছিস না কেন? থাক তোরা, আমরা যাই, এই চলো। আর এগুলো থেকে সব সময় দূরে দূরে থাকবা, একটাও ভালো না। আহা, বরের প্রতি কি ভালোবাসা! অনেক, বর বলে কথা, ভালো তো বাসবই। এই চলো চলো, অনেক কাজ। কথাটা বলেই হাত ধরে হাঁটতে লাগলো। মনে হচ্ছে আমি ছোট একটা বাচ্চা, কিছু বুঝি না, কিছু না জানি, কিছু চিনি না। তারপর মার্কেটে গিয়ে কিছু পোশাক নিয়ে বাসায় চলে আসি। আমাকে বাসায় রেখে ইরা অফিসে চলে যায়। বসে আছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মাসুম ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, কিরে বন্ধু, কি অবস্থা? আমার তো ভালো, কিন্তু তোদের কি অবস্থা? আন্টিকে দেখছি সব কিছু নিয়ে কোথায় যেন গেল। ওই যে আমার বউয়ের বাসায়। মাকে কিভাবে যে কনভিন্স করেছে কি জানি। মা আমাদের বাড়ি ছেড়ে আমার বউয়ের বাসায় থাকতে রাজি হয়েছে। আর গতকাল আবার বিয়েটা হয়েছে। বাহ, ভালো তো। সারা জীবন সুখে শান্তিতে থাক, সেই দোয়া করি। আচ্ছা বন্ধু,
আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি না? পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করো, তখন না হয় তোকে কোনো ভালো কাজে লাগানো যাবে। তারপর মাসুমের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। শুয়ে বসে দিন কেটে গেল। দুপুরে ফোন দিলাম, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কি করো গো? এই তো বসে আছি, এখন লাঞ্চ করব। ও আচ্ছা, দূর ভালো লাগছে না, মা তো বাসাতে ওদের সাথে কথা বলছে, তাই দিন কেটে যাচ্ছে। কিন্তু আমার একা বসে এমনভাবে কাটতে চাইছে না। তাই আগামীকাল থেকে তুমিও ভার্সিটিতে যাওয়া আসা শুরু করবা। হয় টিভি দেখো আর না হয় ফোন, তাহলে তো সময় কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবা না। আচ্ছা, তোমার বা আম্মুর খাওয়া হয়েছে? আম্মুর হাতের রান্নাটা মিস হয়ে গেল। এসে খেয়ে গেলেই তো পারো। যেতে আসতে অনেকটা সময় লেগে যায়। আচ্ছা, তোমার কাছে তো ফোন নেই তাই না? টাকা আছে কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম একরকম আর হয়ে গেছে আরেক রকম, তাই ফোন কিনিনি। ভেবেছিলাম তোমার কাছ থেকে যেই টাকা পাবো ওগুলো দিয়ে কোনো একটা ব্যবসা করব, তাই ওই টাকা খরচ করে ফোন কিনি নাই। তবে এখন একটা ফোন নিব ভাবছি। ও আচ্ছা, তোমার কি ফোন পছন্দ, মানে কোন ব্র্যান্ডের? বাটন একটা ফোন ইউজ করি, এত ব্র্যান্ড জেনে আমার কি হবে? ওই একটা কম দামের ভিতরে হলেই হয়ে যাবে আমার। বিকেলে গিয়ে ভাবছি কিনে নিয়ে আসবো। থাক, কোথাও যাওয়া লাগবে না, আমি ফোন নিয়ে চলে আসব। আর শোনো না, মিস ইউ। আই নিড ইউ। তাই? এত হর্নি হয়ে লাভ নেই। তুমি গিয়ে এখন লাঞ্চ করো, আমিও যাই মায়ের হাতে খাবার খাই। ওকে ঠিক আছে, আমি রাতে আম্মুর থেকে খাইয়ে নেব, সমস্যা নেই। আচ্ছা বাই, খেয়ে নাও। ওকে বাই। ইরা ফোন কেটে দিল। আমি ফোন রেখে বাইরে এসে আমি আর মা খাবার খেয়ে নিলাম। রুমে এসে দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এসে দোলনায় বসে আছি চুপচাপ, আর চারপাশে গাছপালা দেখছি। আশেপাশে বসে কিছু ফুল আর ফলের গাছ আছে, ওগুলোই দেখা। এখন বিকেলে পাখিগুলো কিচিরমিচির আওয়াজ করছে, শুনতে ভালোই লাগছে। বাতাসে ফুলের সুবাস কেমন একটা মাতাল করে দিচ্ছে। এমন সুবাস আসছে কোথা থেকে? বাম সাইডে তাকিয়ে দেখি বেশ কয়েকটা বেলি ফুলের গাছ। রাতে তো এইসব খেয়াল করিনি। পাশে ওই রকম ফুল থাকলে কি অন্য ফুলের দিকে নজর যায় নাকি? ফুলের গাছের দিকে এগিয়ে গেলাম। বাসার পিছন সাইডে দেখি বাহারি ফুলের গাছ। ছাদ থেকে নেমে বাড়ির পিছনটা ঘুরতে লাগলাম। বসার জায়গা বানানো আছে, ওটাই গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা ফোন দিয়েছে। রিসিভ করতেই, কোথায় আছো তুমি? এই তো বাড়ির পিছন দিকে। তুমি কোথায়? আমি বাসায়, রুমে। ও আচ্ছা, আসছি, ওয়েট। ফোন কেটে চলে আসি। এসে রুমে এসে দেখি বিছানায় বসে আছে। কি ব্যাপার, কি অবস্থা? এই তো ভালো, খুব ফুরফুরে মেজাজে আছো মনে হচ্ছে। ওই একটু একটু। ইরা একটা ব্যাগ হাতে ধরিয়ে দিল। দেখি একটা ফোন বের করে বুঝতে পারছি বেশ অনেক দামি ফোন আছে। এত দামি ফোন নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? যত নিয়েছে, এখন থেকে এটা ইউজ করবা। আর এখন একটা চুমু দাও। আই এম হাংরি, আই নিড ইউর কিস। কিস খেয়ে পেট ভর্তি হয় নাকি? শোনা, আবার তোমার ঠোঁট দরকার, তোমার চুম্বন দরকার, তোমার আলিঙ্গন চাই। দরজা আটকে এসে শুরু হলো ঠোঁটের উপর অ্যাটাক। একটু পরে ছেড়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে? বাকিটা রাতের জন্য রেখে দিলাম। মাথায় শুধু এখন এগুলো ঘুরে বেড়ায়, তাই তো? রেখে দিলাম। ইয়া বেবি, আর আমার একটা বেবি লাগবে। এত তাড়াতাড়ি? আমি তো এখনো বেবি হয়ে আছি, কম করে আরো 3 বছর পরে। আচ্ছা ওইসব বাদ দাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আমি ততক্ষণে ফোন দেখি। ইরা চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। আমি আমার ফোন থেকে সিম কার্ডটা খুলে যেটা নিয়ে এলো এটাই লাগিয়ে নিলাম। এমনভাবে আজকে পার হয়ে গেল। পরের দিন সকালে উঠে, এই তোমার হয়েছে? ভেতরে চলে আসো। না, তুমি ফ্রেশ হয়ে বের হয়ে এসো, তারপর আমি ভিতরে যাব। তখনই দরজা খোলার শব্দ পেলাম। কিছু না বলেই হাত ধরে টেনে দরজা লাগিয়ে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, মাঝে মধ্যে এমন আনরোম্যান্টিক হয়ে যাও কেন?
সব সময় রোমান্টিক মুডে থাকলে কি চলে নাকি? দুজনে একসাথে শাওয়ার নিয়ে বের হলাম। ইরা আজকেও শাড়ি পরলো। আমার যা কাজ, হি হি হি, একটু পরে খেতে আসি। খাওয়া শেষ করে বললাম, মা থাকো, যাই ভার্সিটিতে। আম্মু থাকেন, যাই। দুজনই সাবধানে যাওয়া আসা করবা। বেঁচে থাকার সম্বল আগে একজন ছিল, এখন দুইজন হয়েছ। কিন্তু আমি কাউকে হারাতে চাই না। দুজনে সাবধানে যাওয়া আসা করবে, ওকে? ইরা গিয়ে মাকে জড়িয়ে ধরলো। চোখে পানি চিকচিক করছে। পাগল মেয়ে, কান্না করে কেন? খুশিতে আম্মু, আমি এগুলো মিস করে দিয়েছি, এগুলো মিস করেছি। আমি তখন বুঝিনি আব্বু আম্মু কি, নিজের মন মতো চলেছি। এখন আমার অনেক আফসোস হয়, কষ্ট হয়। এখন আর করতে হবে না, আর কষ্ট পেতেও হবে না। আমি তো আছি, তাই না? যদিও আমি আছি, কিন্তু আপন মা বাবার মতো তো হতে পারবো না। তবে আমার যতটুকু শক্তি আছে সেটা দিয়ে দুজনকে আগলে রাখবো, ভালোবাসা, আদর, যত্ন করব। আর ভুল করলে নিজের মেয়ের মতো করে কিন্তু শাসন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার কান্না থামাও, অনেক কান্না করলাম। দুজনেই সাবধান হয়ে যাও, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মা ইরার গালে একটা চুমু দিল। আমি গিয়ে গাল এগিয়ে দিতে আস্তে করে একটা থাপ্পড় দিয়ে বলল, যা সর, আর এখন ভার্সিটিতে যা। যাচ্ছি। এখন অন্যজনকে পেয়ে তো আমাকে ভুলে যাবাই। আচ্ছা থাকো, আল্লাহ হাফেজ। এই চলো। তারপর দুজনে চলে আসি। গাড়ি থেকে নামতে যাব, তখন ইরা ইশারা দিয়ে গাল দেখিয়ে দিচ্ছে। এগিয়ে দুই গালে আর কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার হয়েছে খুব। আর ভুলেও মেয়েদের সাথে কথা বলবা না। আচ্ছা যাও। আমি গাড়ি থেকে নেমে গেলাম। ইরা চলে গেল। ভার্সিটির ভিতরে একটা ভাব নিয়ে প্রবেশ করলাম। দোস্ত, ছেলেটা কত হ্যান্ডসাম, কত কিউট, দেখছিস? এর আগে তো দেখি নাই। নতুন নাকি? ফার্স্ট ইয়ারের মাঝামাঝি এখন কেউ ভর্তি হয় নাকি? হয়তো ট্রান্সফার নিয়ে এসেছে। বড়লোকস আছে মনে হয় অনেক। সব ব্র্যান্ডের পোশাক আর শু পড়াতে পারলে গিয়ে পটিয়ে নেয়, জীবন একেবারে ঝাঁকানাকা হয়ে যাবে। সেটাই তো দেখছি, দাঁড়া গিয়ে দেখছি। আচ্ছা, যদি গার্লফ্রেন্ড থাকে তখন কি হবে? থাকতেই পারে, সমস্যা কোথায়? সব আমি ভাগিয়ে দিব। যা, না হলে তোর আগে কেউ প্রপোজ করে বসে থাকবে। হাঁটতে আসছি, তখন সামনে এসে একটা মেয়ে এসে দাঁড়ালো। এই যে হিরো, ভার্সিটিতে আজকে নতুন মনে হচ্ছে। জি, আজকে নতুন ট্রান্সফার হয়ে এসেছি। বাহ, আচ্ছা, আই লাভ ইউ। প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগেছে? মুচকি হেসে বললাম, আমি বিবাহিত। বিশ্বাস হলো না? এই বয়সে কে বিয়ে করে শুনি? লাইফ এনজয় করবে, তারপরে বিয়ে শাদী। সত্যি আমি বিবাহিত। বিশ্বাস হলো না? আপনি মিথ্যা বলছেন। সরাসরি বলেন যে পছন্দ না। এমনভাবে মিথ্যা বলার প্রয়োজন কি আছে? আচ্ছা, আপনাকে মিথ্যা বলে আমার লাভ কোথায়? আপনি কত কিউট আছেন, সুন্দর আছেন, কেউ কি রিজেক্ট করতে পারবে? সিঙ্গেল থাকলে তো আমি আপনার প্রস্তাবে এতক্ষণে রাজি হয়ে যেতাম। সমস্যা নেই, তাও প্রেম করব। এই সেমরি, কার জিনিসের দিকে হাত দিচ্ছিস জানিস তুই? জানতে পারলে তোর চোখ তুলে হাতে ধরিয়ে দিবে। আপু, আপনি? আর আমার বান্ধবী ইরাকে তুই তো ভালোভাবেই চিনিস। না চেনার কি আছে? আজ তো একটা গুন্ডি। ওই সিনিয়র ভাইয়াটা কি যেন বলেছিল, তখন এমনভাবে মার দিল যে হাত ভেঙে দিয়েছে। এমনভাবে কেউ কাউকে মারে? কিন্তু আপনার বান্ধবীর সাথে এনার সম্পর্ক কোথায়? এটা ওর বর। সামান্য গালি দেওয়ার কারণে যদি মারে, তাহলে এই দিকে চোখ দিলে তোর কি অবস্থা হবে ভাব। তোর চোখ তুলে তো মার্বেল খেলবে। মেয়েটা আর কোনো উত্তর দিল না, এক প্রকার দৌড়ে চলে গেল। আমার বউয়ের এসব গুণও আছে, না জানি আর কি গুণ আছে। তো দুলাভাই, কি অবস্থা আপনার? আমার বান্ধবীকে সুখ দিতে পারছেন তো? তানিশা আপু আছে তাই আপনাকে কিছু বললাম না। উনি আমার বড় বোন বলে কথা, না হলে উত্তরটা ভালোভাবেই দিয়ে দিতাম। আর আপনার বান্ধবীকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। তাই? আচ্ছা বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। কিরে, তোর বউ তো দেখি তোকে ভালোই আপডেট করে দিয়েছে। তোর আর আমাকে একটা ট্রিট দেওয়া দরকার। আপনাকে কখন ট্রিট দেয় না বলেন? ওই রকম বড় কিছু দিতে পারি না,
কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী তো দেই। সেটা ঠিক আছে, এবার বড় কিছু গিফট লাগবে। আচ্ছা, তাহলে স্যারের সাথে কথা বলবো, সমস্যা নেই। স্যার আর আমি মিলে গিফটের ব্যবস্থা করে দিব। কুত্তার থাক, তোর গিফট দেওয়া লাগবে না। আচ্ছা, আন্টি কেমন আছে? শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? আচ্ছা, ফার্স্ট ইয়ারের কোনটা ক্লাস? সবাই ভালো। 3 তলা সিঁড়ি দিয়ে ওঠেন, ডান পাশের রুমটা। আচ্ছা ঠিক আছে, আমি আমার ক্লাসে যাই, তারপর ওখান থেকে ক্লাসে চলে এলাম। বান্ধবী কি হলো, গেলি আর চলে আসলি যে? সুস্থ থাকলে অনেক ভালো ছেলে পাওয়া যাবে। এর দিকে নজর না দেওয়া আমার জন্য সব থেকে ভালো। এমন কথা বলিস কি জন্য? বেডা বিবাহিত, আর ওই যে 4র্থ বর্ষের একটা গুন্ডি ছিল না, ইরা, যদিও কয়েক মাস থেকে ভার্সিটিতে আসে না, ওটা ওর বর। আহারে বাস, কান্দিস না বান্ধবী, তোর জন্য বুইরা কাকু খুঁজে নিয়ে আসবো। শালা ওই গুন্ডি সব ছেড়ে একটা পিচ্চিকে বিয়ে করলো। করেছে তো করেছে, তাতে আমার কি? মনে হয় 1ম বর্ষের, মানে আমাদের সাথেই পড়ে। তাহলে তো বন্ধুত্ব করাই যায়। সেটা যাই। আচ্ছা ক্লাসে চল। চুপ করে বসে আছে। একটু পরে ওই মেয়েটা এবং আরো কয়েকজন এলো। হ্যালো, আমি নোমান, তোমার নাম কি? আমি আকাশ আহমেদ নীল। আমার বান্ধবী নিধি। এই যে এটা ক্রাশ খেয়ে প্রপোজ করতে গেল, কিন্তু আসলে বাস খেয়ে ফিরে এলো। করি, চুপ করবি তুই? আচ্ছা, ফ্রেন্ড তো হওয়াই যায়, তাই না? ফ্রেন্ড হওয়া যায়। আচ্ছা, আজকে থেকে ফ্রেন্ড, তবে হুট করেই তুই করে বলতে পারবো না, ওটা বলার জন্য সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। সেই যে আমার ভার্সিটি জীবন শুরু হলো, কিন্তু 3 বছরের মাথায় পড়াশোনার পিছনে বাঁশ গুজে দিয়ে দাঁড় করিয়ে রেখেছি, কারণ আমার কিউট একটা মেয়ে হয়েছে। তাই আমারে অফিসে যাওয়া লাগে বেশ কয়েক মাস থেকে। এই 3 বছরের ভিতরে ঝগড়া, রাগ, অভিমান সব কিছু ছিল। মাঝে মধ্যে মেয়েরা প্রপোজ করলে আমার পরিচয় জানার পর সাহস পাইনি আর কিছু বলতে। বুঝতে পারছি ওর এই ভার্সিটিতে বেশ দাপট ছিল। রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞেস করাতে বলে, আমার বিজনেস রেখে রাজনীতি করতে যাব কোন দুঃখে? সব পয়সার খেলা, বুঝেছো? টাকা আছে মানে এমপি ওসি থেকে সবাইকে পকেটে রাখতে পারবা। ভার্সিটিতে থাকতে অনেক কিছুই ঘটেছিল, ওগুলো অন্য কোনো একদিন বলবো। অফিসে থেকে এসে দেখি মা, ইরা আর আমার মেয়ে বসে আছে। আমার মেয়ের নাম অনামিকা তাবাসসুম ইম্মো। আমি গিয়ে আমার মেয়েকে মায়ের কোলে থেকে তুলে নিয়ে ইরার পাশে বসলাম। এইগুলো চেঞ্জ না করে বসলে যে? আরে পরে চেঞ্জ করা যাবে, এখন আমি আমার মেয়েকে একটু আদর করে দেই। সেটাই করো। আমাকে তো তুমি এখন ভুলেই গেছো। আমার থেকে মেয়েকেই বেশি সময় দিচ্ছ। যদি জানতাম মেয়ে হবে তাহলে বেবি নিতাম না। আমার ভালোবাসার বেশি অংশের ভাগই বসিয়ে দিয়েছে। তাই না? পাশে তাকিয়ে দেখি মা উঠে চলে গেছে কবেই। সোনা, তোমার এত ভালোবাসবো, আদর করবো রাত 12টার পরে। ভালোবাসা আদর জমে তো রাত 12টার পরে। লাগবে না তোমার ভালোবাসা। তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা আদর যত্ন সব আগের মতোই হয়ে যাবে। দিনগুলো এমন আনন্দের মধ্যে দিয়ে যেতে লাগলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এমনভাবে সুখে শান্তিতে থাকতে পারি।